আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রোল অফ হিমোগ্লোবিন ইন অক্সিজেন ট্রান্সপোর্ট এবং হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। অক্সিজেন ট্রান্সপোর্টের সময় আসলে হিমোগ্লোবিন আমাদেরকে কিভাবে হেল্প করতেছে এটাই হচ্ছে আজকে ক্লাসে আমরা মেনলি দেখব, এবং হচ্ছে পার্শিয়াল প্রেশারের সাথে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের বাইন্ডিং কিভাবে চেঞ্জ হয় এটাও আমরা আজকে দেখব। তো শুরু করা যাক। তো নর্মালি আমরা জানি যে আসলে আমাদের হচ্ছে কি হয়, আমাদের এটা যদি অ্যালভিওলি হয়, অ্যালভিওলের নিচে হচ্ছে আমাদের ক্যাপিলারি ছিল, ক্যাপিলারিতে অক্সিজেন গেছিলো। অক্সিজেন কী ছিল? ব্লাডের মধ্যে গেছিলো। এখন ব্লাডের মধ্যে আসলে দেখা যায় যে আমাদের 97% মতন অক্সিজেন আমাদের হচ্ছে হিমোগ্লোবিন বাউন্ডেড। 97% অক্সিজেন কি বাউন্ডেড? হিমোগ্লোবিন। আর হচ্ছে হিমোগ্লোবিনকে সংক্ষেপে এইচবি আকারে লেখে, তো হিমোগ্লোবিন বাউন্ডেড, ঠিক আছে। তো 97% অক্সিজেন হচ্ছে আমাদের হিমোগ্লোবিন বাউন্ডেড। তাইলে আর বাকি 3% অক্সিজেন কী করে? বাকি 3% অক্সিজেন হচ্ছে আমাদের প্লাজমায় হচ্ছে আমাদের ভাসমান অবস্থায় থাকে, বা প্লাজমায় হচ্ছে সলিউটেড হয়ে যায় আর কি, বা হচ্ছে ডিজলভ হয়ে যায়। তো প্লাজমায় যখন আমাদের হচ্ছে অক্সিজেন এই 3% ডিজলভ হয়, এরাই কিন্তু মেনলি আমাদের পার্শিয়াল প্রেশারটা ক্রিয়েট করে। আমরা তো জানি এই জায়গায় পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন শুরুতে কত ছিল? শুরুতে ছিল 40 মিলিমিটার অফ মার্কারি। এই 40 মিলিমিটার অফ মার্কারি পার্শিয়াল প্রেশারটা কে ক্রিয়েট করলো? এই 40 মিলিমিটার অফ মার্কারি পার্শিয়াল প্রেশার তৈরি করতেছে আমার এই 3% অক্সিজেন। তো কাহিনী হচ্ছে তাহলে বাকি 97% অক্সিজেন হচ্ছে হিমোগ্লোবিন বাউন্ডেড, এরা কিন্তু মেনলি পার্শিয়াল প্রেশার ক্রিয়েট করে না। এরা কি করে না? এরা হচ্ছে নো পার্শিয়াল প্রেশার ক্রিয়েট করে না। এখন পার্শিয়াল প্রেশার কেন ক্রিয়েট করে না এটা আমরা অনেক আগে একবার অ্যান্সার দিয়েছিলাম, যে আসলে আমরা জানি যে আসলে পার্শিয়াল প্রেশার তারাই ক্রিয়েট করবে যারা হচ্ছে ফ্রি মলিকিউল। এখন যেহেতু এটা অক্সিজেন হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাউন্ডেড, যেমন ধরো হচ্ছে একটা হিমোগ্লোবিন, এই জায়গায় যদি আমাদের হচ্ছে অক্সিজেন 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 যদি বাউন্ডেড থাকে, তো এটা তো মানে ফ্রি মলিকিউল হলো না, এটা তো বাইন্ডেড মলিকিউল। তো এই কারণে হচ্ছে এটা পার্শিয়াল প্রেশার ক্রিয়েট করে না। তো এখন আমরা হিমোগ্লোবিন তো বুঝলাম যে আসলে অক্সিজেন ট্রান্সপোর্টে হিমোগ্লোবিনের ভূমিকা অপরিসীম। তো এখন আমরা হিমোগ্লোবিনের একটু স্ট্রাকচারটা দেখার চেষ্টা করি, ঠিক আছে। তো আমরা যদি দেখি যে স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন, তো দেখো আমরা হিমোগ্লোবিন হচ্ছে আমাদের হচ্ছে একটা প্রোটিন বলতে পারি। প্রোটিনের সাথে আর অনেক কিছু থাকে। তো হিমোগ্লোবিন কি একটা প্রোটিন। তো হিমোগ্লোবিন প্রোটিনের আমাদের হচ্ছে সাব ইউনিট থাকে হচ্ছে 4টা কোয়াটারনারি প্রোটিন, ঠিক আছে, 4 সাব ইউনিটস। এবং সাব ইউনিটগুলোকে আমরা কী লিখি? সাব ইউনিটগুলো হচ্ছে আমাদের আলফা আর হচ্ছে বিটা। নর্মাল হিমোগ্লোবিন হচ্ছে আমাদের আলফা এবং বিটা, এখানে ভ্যারিয়েশন থাকতে পারে, এটা তোমরা ব্লাডের মধ্যে পড়ে আসছো। তো আমরা ধরলাম নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিনে 2টা আলফা এবং 2টা বিটা সাব ইউনিট থাকে। তো আমরা যদি দেখানোর চেষ্টা করি, মনে করো হচ্ছে আমাদের এইরকম, ধরো হচ্ছে এইরকম হচ্ছে আমাদের সাব ইউনিটগুলো থাকে, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে একটা সাব ইউনিট, এটা হচ্ছে একটা সাব ইউনিট, এটা আরেকটা সাব ইউনিট, এটা আরেকটা সাব ইউনিট, এটা আরেকটা সাব ইউনিট। তো এখন দেখো তোমার হচ্ছে আমরা যদি সাব ইউনিটগুলোর দিকে একটু তাকানোর চেষ্টা করি, তো সাব ইউনিটগুলোর মধ্যে শুরুতে আমরা যেটা পাবো সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই জায়গায় ছিল হচ্ছে আমাদের যে লেজের দিকে, এটা হচ্ছে আমাদের গ্লোবিন প্রোটিন, আর হচ্ছে আমরা এই আগায় যে সবুজ কালারটা দেখতেছি এটা হচ্ছে আমাদের হিম। এখন কথা হচ্ছে এই হিমের মধ্যে হচ্ছে আমাদের কি থাকে? হিমের মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে আয়রন থাকে, ঠিক আছে, আয়রন থাকে এবং হচ্ছে পোরফাইরিন থাকে। তো আমরা মেনলি ধরলাম হিমের মধ্যে হচ্ছে আয়রন থাকে, ঠিক আছে। এই জায়গায় হচ্ছে কী থাকে? আয়রন, Fe2+ অবস্থা থাকে, এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। হিমের মধ্যে থাকে হচ্ছে আমাদের Fe2+, ফেরাস আয়রন থাকে Fe2+। এবং আমরা যেই অক্সিজেনের কথা বলি না, যে আসলে আমাদের হচ্ছে এই অক্সিজেন আমরা হচ্ছে যে বলি যে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড করতেছে, আসলে হচ্ছে আমাদের অক্সিজেন এই আয়রনের সাথেই বাইন্ড করে, ঠিক আছে। এই অক্সিজেন হচ্ছে আমাদের এই আয়রনের সাথেই বাইন্ড করে। তো 4টা আয়রন যেহেতু, তো এই কারণে হচ্ছে আমাদের 4টা অক্সিজেন বাইন্ড করতেছে। তো আমরা কি বললাম? আমাদের হচ্ছে হিমোগ্লোবিনে 4টা সাব ইউনিট থাকে। তো প্রত্যেকটা সাব ইউনিটের মধ্যে আমাদের একটা হিম পার্ট পাই, আর একটা হচ্ছে গ্লোবিন পার্ট পাই। গ্লোবিন হচ্ছে আমাদের মেনলি প্রোটিন বা পলিপেপটাইড চেইন, আর হচ্ছে হিম হচ্ছে এই যে উপরের লৌহ ঘটিত বা আয়রন ঘটিত অংশ, যার সাথেই হচ্ছে মূলত হচ্ছে আমাদের কি অক্সিজেন বাইন্ড করে, ঠিক আছে। তো আর হচ্ছে অ্যাডাল্ট হিমোগ্লোবিনে 2টা আলফা সাব ইউনিট থাকে আর 2টা বিটা সাব ইউনিট থাকে, এটা তো আমরা জানি। এখন হচ্ছে আমরা যদি মনে করো হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের বিক্রিয়াগুলো যদি দেখার চেষ্টা করি, ধরো হচ্ছে এটা যদি আমাদের হচ্ছে হিমোগ্লোবিন হয়, তো হিমোগ্লোবিন যেহেতু 4টা সাব ইউনিট, Hb4 লিখি আমরা। তো Hb4+ অক্সিজেন, এটা হচ্ছে বিক্রিয়াটা আমরা অনেক সময় এভাবে লিখি Hb4O2। এখন অক্সিজেন তো 4 অণু লাগে, কেবল হচ্ছে আমি 1 অণু লাগাইলাম। তো এখন হচ্ছে আমার দ্বিতীয় আরেকটা বিক্রিয়া হবে সেম, Hb4O2 প্লাস আবার হচ্ছে অক্সিজেন, তখন হচ্ছে আমাদের কি হয়ে যাবে? Hb4O4।
Hb4O4 মানে 4টা অক্সিজেনযুক্ত হিমোগ্লোবিন। তো তারপর হচ্ছে আমাদের এরপরে হচ্ছে আমরা কি বলবো, আবার হচ্ছে আমাদের O4 প্লাস আবার অক্সিজেন। তো এই ক্ষেত্রে আবার কি হবে, আমাদের হচ্ছে Hb4O6, তারপরে হচ্ছে আমার Hb4O6 প্লাস হচ্ছে আবার অক্সিজেন। তো এই জায়গায় হচ্ছে আমাদের Hb4O8। তো আমরা জানি যে অক্সিজেনের 2টা পরমাণু হচ্ছে আমাদের একটা অণু গঠন করে। তো সেই হিসাবে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 1টা অণু, 2টা অণু, 3টা অণু, 4টা অণু, ঠিক আছে। এবং এই জায়গা থেকে আমরা একটা মানে কিছু কনসিকুয়েন্স পাই, যে ধরো হচ্ছে এই বিক্রিয়াগুলো খুবই ফাস্ট, মানে এই বিক্রিয়াগুলো এই পজিশন থেকে এই পজিশনে আসতে বা এই পজিশনে আসতে খুবই অল্প সময় নেয়। কত সময় নেয় আমাদের হচ্ছে বলা হয়ে থাকে যে 0.01 সেকেন্ডেরও কম সময় নেয়, ঠিক আছে। বিক্রিয়াগুলো খুবই ফাস্ট। এবং আমরা যদি রিভার্স রিয়াকশনও করি, হিমোগ্লোবিন তো একসময় যে অক্সিজেন ছাড়েও, তো যখন আমরা রিভার্স রিয়াকশন করবো মানে হচ্ছে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে আসবো, তখনও খুব ফাস্ট রিয়াকশন হয়। এবং এই জায়গায় আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যদি একটু দেখি যে এখানে প্রথম রিয়াকশনের গতি যত, দ্বিতীয় রিয়াকশনের গতি তার থেকে আরও বেশি, দ্বিতীয় রিয়াকশনের গতি থেকে তৃতীয় রিয়াকশনের গতি আরও বেশি, তৃতীয় রিয়াকশনের থেকে চতুর্থ রিয়াকশনের গতি আরও বেশি। মানে হচ্ছে একটা হিমোগ্লোবিনের সাথে প্রথমে অক্সিজেন বাইন্ড করতে যত কষ্ট হবে, দ্বিতীয় অক্সিজেন বাইন্ড করে তার থেকে একটু কম কষ্ট হবে, তৃতীয় অক্সিজেন আরও ফাস্ট বাইন্ড করবে, চতুর্থ অক্সিজেন আরও ফাস্ট বাইন্ড করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখন হচ্ছে হিমোগ্লোবিনের স্ট্রাকচারে আমরা হচ্ছে হিমোগ্লোবিনের 2টি স্টেট পাই। তো তোমার হচ্ছে অনেক সময় দেখা যায় যে ধরো হচ্ছে আমরা যদি দেখি এটা হচ্ছে গ্লোবিন চেইন, ঠিক আছে। এখন গ্লোবিন তো একটা পলিপেপটাইড চেইন নাকি, গ্লোবিন হচ্ছে কি একটা পলিপেপটাইড চেইন। এখন পলিপেপটাইড তো আমরা জানি যে পিএইচ হচ্ছে আমাদের কি করে, আমাদের হচ্ছে প্রোটিনের ডিনেচারেশন করে, বা হচ্ছে প্রোটিনের হচ্ছে আমার কি বলে মানে হচ্ছে ধর্মাবলীকে চেঞ্জ করতে পারে। তো এখন মনে করো হচ্ছে আমরা যদি দেখি যে আসলে যখন আমার পিএইচের মান, হ্যাঁ, যখন আমার কি হয়, যখন আমার পিএইচের মান হচ্ছে কমে, যখন আমার পিএইচের মান কমে তখন হচ্ছে আমাদের কি হয়, তখন হচ্ছে এই যে পলিপেপটাইড চেনগুলো আছে না, এই পলিপেপটাইড চেনগুলো একে অন্যের মধ্যে খুবই মানে টাইটলি বাউন্ডেড থাকে। হ্যাঁ, এই পলিপেপটাইড চেনগুলো একে অন্যের মধ্যে খুবই টাইটলি বাউন্ডেড থাকে। ধরো হচ্ছে এরা খুবই কাছাকাছি চলে আসে, এবং এরা যখন খুবই কাছাকাছি চলে আসে তখন হচ্ছে এই অক্সিজেন আছে না, এই অক্সিজেনগুলো এখানে আসলে মানে হিমোগ্লোবিন আমার কি করে, হিমোগ্লোবিন হচ্ছে আমাদের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমাই ফেলে। কারণ হচ্ছে এই জায়গায় আমাদের হচ্ছে যেহেতু এরা খুব টাইটলি চলে আসছে, এই ফেরাস মানে বাইন্ডিং সাইটগুলো যদি খুব টাইটলি চলে আসছে, তো বাইন্ডিং সাইট আসলে ওইভাবে অক্সিজেন দেখতেই পায় না। এখন বাইন্ডিং সাইট যদি অক্সিজেন না দেখতে পায় তখন তো অক্সিজেন হচ্ছে আমাদের মানে ওইটারে কী বলে, ওইটা হচ্ছে আমাদের মানে কি বলে, অক্সিজেন হচ্ছে আমাদের বাইন্ড করতে পারতেছে না, যেহেতু বাইন্ডিং সাইটেরই সমস্যা। তো এখন এই কারণে হচ্ছে লো পিএইচ হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের অ্যাফিনিটি কমে যায়। লো পিএইচ হচ্ছে কি, লো পিএইচ হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের অক্সিজেন অ্যাফিনিটি কমে যায়। এখন অক্সিজেন অ্যাফিনিটি যখন কমে, এই স্টেটটাকে বলবো হচ্ছে আমরা টি স্টেট বা টেন্স স্টেট, ঠিক আছে। টেন্স, টি ফর টেন্স। তো টেন্স স্টেটে কী হয়, টেন্স স্টেটে হচ্ছে আমাদের পিএইচ যখন কম হয় তখন পিএইচ হচ্ছে আমার গ্লোবিনের চেনের মধ্যে এমন কিছু কনফরমেশনাল চেঞ্জ করবে, যেটা হচ্ছে আমার কি করবে, যেটা হচ্ছে আমার এই যেই বাইন্ডিং সাইটগুলো আছে এই বাইন্ডিং সাইটগুলোকে মানে একটু ঢেকে রাখার চেষ্টা করবে, এবং ঢেকে রাখার কারণে কি হবে, অক্সিজেন হচ্ছে বাইন্ড করতে পারবে না, যেই কারণে হচ্ছে হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে যদি আমরা ভাইস ভার্সা চিন্তা করি, ভাইস ভার্সা বলতে ধরো হচ্ছে এবার আমরা পিএইচটাকে বাড়াই দিলাম, হ্যাঁ, ধরো হচ্ছে পিএইচ এবার কি, এবার হচ্ছে পিএইচ বাড়াবো, তো এবারও কিছু কনফরমেশনাল চেঞ্জ হবে। পিএইচ বাড়ার কারণে কি আমার হচ্ছে কিছু কনফরমেশনাল চেঞ্জ হবে। এখন কনফরমেশনাল চেঞ্জ যখন হবে তো এবার হচ্ছে উল্টা হবে, এবার হচ্ছে আমার হচ্ছে কী হবে, এবার এই ফেরামগুলো বা হচ্ছে বাইন্ডিং সাইটগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে, বা হচ্ছে চেইনগুলোই পরস্পর থেকে দূরে সরে যাবে, যেই কারণে কি এই জায়গায় হচ্ছে আমাদের অ্যাফিনিটি বেড়ে যাবে। এখন অ্যাফিনিটি যখন বেড়ে যায় এই অবস্থাকেই বলবো হচ্ছে আমরা আর স্টেট, আর আর ফর হচ্ছে আমাদের রিল্যাক্স স্টেট। তো এই পর্যন্ত তো বুঝছো আশা করি, ঠিক আছে। তো এখন আমরা যদি চিন্তা করি যে দেখো তোমার হচ্ছে এইটা যদি আমাদের হচ্ছে অ্যালভিওলি হয়, তো অ্যালভিওলির নিচে হচ্ছে আমাদের অক্সিজেন আছে বা হচ্ছে ব্লাড আছে, তো ব্লাডে অ্যালভিওলি থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন ঢুকতেছে। এখন এই জায়গায় বেশি বেশি অক্সিজেন ঢোকা মানে কি, এই জায়গায় হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুবই কম লাংয়ের মধ্যে, ঠিক আছে। লাংয়ের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুবই কম। এখন কথা হচ্ছে আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা অ্যাসিডিক পদার্থ। এখন অ্যাসিডিক পদার্থ কেন, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে, তো পানির সাথে বিক্রিয়া করে হচ্ছে আমরা তৈরি করা হচ্ছে H2CO3 বা বাইকার্বনেট মানে কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। তো এখন এই কার্বনিক অ্যাসিড যেহেতু তৈরি করতেছে, তার মানে কি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিডিক পদার্থ। এখন যেই জায়গায় কার্বন ডাইঅক্সাইড বেশি আছে ওই জায়গায় হচ্ছে পিএইচ কম। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকা মানে কি, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকা মানে হচ্ছে পিএইচ কম, এটা তো আমরা জানি। আর কার্বন ডাইঅক্সাইড কম থাকা মানে হচ্ছে আমাদের পিএইচ হচ্ছে আমাদের বেশি, এটা তো জানি। এখন দেখো তোমার হচ্ছে লাংয়ের দিকে দেখো, লাংয়ের ক্ষেত্রে
হ্যাঁ, লাংয়ের আশপাশে দেখো আমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিন্তু কম। এখন কার্বন ডাইঅক্সাইড যখন আমাদের কম তখন কি, তখন হচ্ছে আমাদের পিএইচ কিন্তু বেশি। এখন আমরা কি বলছিলাম যে পিএইচ যখন বেশি হয় তখন হচ্ছে অক্সিজেনের হিমোগ্লোবিনের প্রতি অ্যাফিনিটি বাড়ে এবং এই স্টেটটাকে আমরা বলবো রিল্যাক্স স্টেট। তো এই জায়গার যদি আমরা একটা হিমোগ্লোবিনের কথা চিন্তা করি, এই ধরো হচ্ছে এই জায়গার একটা হিমোগ্লোবিন মলিকিউল আরবিসির মধ্যে আছে, একটা হিমোগ্লোবিন মলিকিউল, এর অক্সিজেনের প্রতি আছে হচ্ছে হাই অ্যাফিনিটি। হ্যাঁ, এই জায়গার হিমোগ্লোবিনগুলোর কি অক্সিজেনের প্রতি আছে হাই অ্যাফিনিটি এবং এই জায়গায় প্রচুর পরিমাণে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে চাইবে। বুঝছো আশা করি। এখন কথা হচ্ছে এই হিমোগ্লোবিন ধরো ঘুরতেছে ঘুরে 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 মনে করো হচ্ছে আমার পেরিফেরাল টিস্যুর দিকে গেল। হ্যাঁ, ধরো হচ্ছে এটা একটা পেরিফেরাল ভেসেল। হ্যাঁ, পেরিফেরাল ভেসেলে এই জায়গায় হচ্ছে সেই হিমোগ্লোবিনটা চলে আসছে। এখন পেরিফেরাল বা সিস্টেমিক ভেসেলে যখন এই হিমোগ্লোবিনটা চলে আসছে, তো সিস্টেমিক ভেসেলের চারপাশে আছে কি সেল। সিস্টেমিক ভেসেলের চারপাশে তো টিস্যু সেল আছে। তো আমরা জানি সেলের ভিতরে মেটাবলিজম হয় এবং মেটাবলিজমে সেল থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এটা তো জানি। এখন এই কার্বন ডাইঅক্সাইড আমার ব্লাডের দিকে আসতেছে। হ্যাঁ, সেল থেকে বের হয়ে এই কার্বন ডাইঅক্সাইডগুলো ব্লাডের দিকে আসতেছে। তো ব্লাডের দিকে যখন আসতেছে তো এই জায়গায় কি আমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বাড়তেছে না। এখন কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বাড়লে কি আমার হচ্ছে পিএইচ কমতেছে না। এখন আমরা এই জায়গায় যদি আবারও ফিরে যাই, আমরা দেখছিলাম যে পিএইচ যখন কমে কনফরমেশনাল চেঞ্জ এমনভাবে হয় যে আসলে হচ্ছে আমার অক্সিজেনের অ্যাফিনিটি কমে যায়। অক্সিজেনের অ্যাফিনিটি যখন কমে যায় এটাকে টি স্টেট বলি। তখন কি হয়, তখন হচ্ছে এই হিমোগ্লোবিনের আসলে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যাবে এবং হচ্ছে এই হিমোগ্লোবিন অক্সিজেন দান করে দিবে টিস্যুর স্পেসে। হিমোগ্লোবিন অক্সিজেনকে দান করে দিবে। এই কনসেপ্টটা তো বুঝছো আশা করি যে হিমোগ্লোবিনের দুইটা স্টেট, টি স্টেট এবং আর স্টেট। আমরা হচ্ছে আর স্টেট পাবো হচ্ছে আমরা কোথায়, আর স্টেট পাবো হচ্ছে আমাদের লাংয়ে, আর টি স্টেট পাবো হচ্ছে আমাদের টিস্যুতে, টি ফর টিস্যু, এটা মনে রেখো। তো আর স্টেট কই পাবো হচ্ছে, আর স্টেট পাবো হচ্ছে আমাদের লাংয়ে, আর টি স্টেট হচ্ছে আমাদের টিস্যুতে পাবো। ঠিক আছে, টি ফর টিস্যু, টি ফর টেন্স, যাই হোক। তো এখন এইটা যদি আমরা বুঝি, এখন দেখো তারপরে হচ্ছে মনে করো হচ্ছে আমরা একটা হিমোগ্লোবিন যদি আঁকি, ধরো আমরা 4টা হিমোগ্লোবিন আঁকবো। ঠিক আছে, একটা হিমোগ্লোবিন, 2টা হিমোগ্লোবিন, 3টা হিমোগ্লোবিন, 4টা হিমোগ্লোবিন। এখন প্রত্যেকটায় আমার অক্সিজেন বাইন্ডিং সাইট হচ্ছে 4টা করে, এই 4টা করে অক্সিজেন বাইন্ডিং সাইট। এখন দেখো প্রথম হিমোগ্লোবিনে মনে করো হচ্ছে অক্সিজেন 1টা বাইন্ড করছে, দ্বিতীয় হিমোগ্লোবিন অক্সিজেন 2টা বাইন্ড করছে, তৃতীয় হিমোগ্লোবিন অক্সিজেন 3টা বাইন্ড করছে, আর চতুর্থ হিমোগ্লোবিন অক্সিজেন 4টাই বাইন্ড করছে। এখন দেখো তোমার হচ্ছে, তো এই হিমোগ্লোবিনের কথা যদি আমরা চিন্তা করি যে এই জায়গায় হচ্ছে আমার অক্সিজেন বাইন্ড করতে পারে কয়টা, অক্সিজেন বাইন্ড করতে পারে 4টা, বাইন্ড করলে কয়টা, বাইন্ড করলে 1টা। এখন আমরা যদি 1কে 4 দিয়ে ভাগ করি তো তখন আমরা পাবো 0.25, অথবা যদি এটাকে পার্সেন্টেজ করি 25%। এই জায়গায় যদি সেম কাজ করি, জায়গায় 2টা কিন্তু বাইন্ড করতে পারে 4টা, তো এই জায়গা থেকে পাবো 50%, এই জায়গা থেকে পাবো হচ্ছে 3/4 × 100, এখান থেকে পাবো হচ্ছে 75%, আর এই জায়গা থেকে পাবো হচ্ছে আমরা 4/4 × 100 = 100%। তো আমরা দেখতেছি যে আসলে একটা হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যদি 1টা বাইন্ড করে তখন আমরা মানে যদি পার্সেন্টেজে হিসাব করি যে আসলে কত পার্সেন্ট মানে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ডেড, আমরা 25% বলতেছি। 2টা যদি বাইন্ড করে তখন 50%, 3টা বাইন্ড করলে 75%, 4টা বাইন্ড করলে 100%। এই যদি ব্যাপারটা না যে আসলে আমরা একটা হিমোগ্লোবিনের সাথে কয়টা অক্সিজেন, এভারেজ একটা হিমোগ্লোবিনের সাথে কয়টা অক্সিজেন বাইন্ডেড থাকে, এই ব্যাপারটাকে আমরা বলবো হচ্ছে আমাদের হিমোগ্লোবিন স্যাচুরেশন। হ্যাঁ, হিমোগ্লোবিন স্যাচুরেশন। এটা ধরো আমরা আরও একটা জিনিস যদি ব্যাখ্যা করতে পারি যে ধরো হচ্ছে মনে করো আমাদের কাছে 10টা হিমোগ্লোবিন আছে, তো 10টা হিমোগ্লোবিনে মনে করো ধরো হচ্ছে আমাদের 40টা অক্সিজেন বাইন্ড করার কথা। এখন 40টার জায়গায় মনে করো 30টা অক্সিজেন বাইন্ড করছে, তো তখন আমার স্যাচুরেশনের মান কত হবে, 30/40 × 100%। তো এটা যা হয় সেটাই আর কি। তো হিমোগ্লোবিন স্যাচুরেশন তো বুঝছো, এভারেজ একটা হিমোগ্লোবিনের সাথে একটা পয়েন্ট অফ টাইমে আমার হচ্ছে কত পার্সেন্ট ব্লাড হচ্ছে আমার ধরো হচ্ছে আমার কি কত পার্সেন্ট অক্সিজেন লেগে আছে আর কি, একটা হিমোগ্লোবিনের সাথে কয়টা করে অক্সিজেন লেগে আছে। তো আমরা যদি একটা হিমোগ্লোবিন স্যাচুরেশনের একটা মানে বেসিক ফান্ডামেন্টাল বোঝার চেষ্টা করি, দেখো তোমার হচ্ছে এটা হচ্ছে আমাদের আর্টারিয়াল ব্লাড। ঠিক আছে, আর্টারিয়াল ব্লাড। তো আর্টারিয়াল ব্লাডে হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন থাকে হচ্ছে আমাদের কত থাকে, ধরো হচ্ছে 95 মিলিমিটার অফ মার্কারি। এবং পরীক্ষা করে দেখা গেছে ওই সময় হিমোগ্লোবিনের স্যাচুরেশন থাকে হচ্ছে আমাদের এসবি স্যাচুরেশন থাকে হচ্ছে 97%। মানে আমরা বলতে পারি যে আসলে 100টা হিমোগ্লোবিনের মধ্যে 97টা হিমোগ্লোবিন ফুললি অক্সিজেনেটেড, মানে একদম টোটালি। ঠিক আছে, আবার হচ্ছে মনে করো এটা একটা ভেনাস ব্লাড। তো ভেনাস ব্লাডে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন থাকে হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি। তো তখন পরীক্ষা করে দেখা গেছে ওই জায়গায় হিমোগ্লোবিন স্যাচুরেশন থাকে হচ্ছে আমাদের কত, হিমোগ্লোবিন স্যাচুরেশন থাকে 75%।
তো 75% মানে হচ্ছে আমাদের 4টার মধ্যে 3টা, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে আসলে একটা হিমোগ্লোবিনের ভেনাস ব্লাডের মধ্যে একটা হিমোগ্লোবিনের 4টা বাইন্ডিং সাইটের মধ্যে 3টা বাইন্ডিং সাইট অকুপাইড থাকে। তার মানে আমাদের হচ্ছে একটা করে হিমোগ্লোবিন আমার টিস্যুতে যায়। তো এই ব্যাপারটা নিয়ে আমি একটু পরে আসতেছি। তারপরে হচ্ছে হিমোগ্লোবিন স্যাচুরেশন তো আমরা বুঝলাম। এখন মনে করো আমরা স্যাচুরেশনের প্রসেসটা একটু দেখি। ধরো হচ্ছে এবার হিমোগ্লোবিন আঁকবো, কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হিমোগ্লোবিন আঁকবো। ধরো এই একটা হিমোগ্লোবিন আমরা যদি দেখার চেষ্টা করি, এটা মনে করো হিমোগ্লোবিন, ঠিক আছে। তো এই একটা বাইন্ডিং সাইট, এই আরেকটা বাইন্ডিং সাইট, এই আরেকটা বাইন্ডিং সাইট, এই হচ্ছে আরেকটা বাইন্ডিং সাইট। তো এই গোল গোল যেগুলো দেখতে হচ্ছে এটা হচ্ছে বাইন্ডিং সাইট। তো এটা হচ্ছে আমাদের 1, এটা 2, এটা 3, এটা 4। তো দেখো তোমার হচ্ছে 1 নাম্বার বাইন্ডিং সাইট কিন্তু খুবই ছোট, 2 নাম্বার বাইন্ডিং সাইট আরেকটু বড়, 3 নাম্বার আরও একটু বড়, 4 নাম্বার হচ্ছে আরও বড়, মানে সবচেয়ে বড় আর কি। তো এই জায়গা থেকে আমরা একটা ব্যাপার দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে একটা হিমোগ্লোবিনের সাথে প্রথম অক্সিজেন বাইন্ড করতে মানে হচ্ছে আমার যেই পরিমাণ বেগ প্রবাহিত হয়, দ্বিতীয় অক্সিজেন তার থেকে আরও সহজভাবে বাইন্ড করতে পারে, তৃতীয় অক্সিজেন তার থেকে আরও সহজভাবে বাইন্ড করতে পারে, চতুর্থ অক্সিজেন আরও সহজভাবে বাইন্ড করতে পারে, যেহেতু প্রচুর পরিমাণে জায়গা আছে। মানে হিমোগ্লোবিনের অক্সিজেনের অ্যাফিনিটি মানে বাড়তে থাকে আস্তে আস্তে। প্রথম অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের অ্যাফিনিটি যত, দ্বিতীয় অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের অ্যাফিনিটি আরও বেশি, তৃতীয়র প্রতি আরও বেশি, চতুর্থর প্রতি আরও বেশি। এই ঘটনাকে আমরা একটা সুন্দর নাম দিই। এই ঘটনার নাম হচ্ছে আমাদের পজিটিভ কোঅপারেটিভিটি। তো এটাও একটা হিমোগ্লোবিনের ধর্ম, হ্যাঁ, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আর আরেকটা জিনিস তোমার হচ্ছে এই আমরা টি স্টেট এবং আর স্টেট দেখছিলাম যে আর স্টেটে হচ্ছে হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি আমাদের হচ্ছে বেশি। তো আর স্টেটে অ্যাফিনিটি কত বেশি? আর স্টেটে অ্যাফিনিটি প্রায় 500 গুণের মতো বেশি, 500 ফোল্ড, 500 গুণের মতো বেশি, ঠিক আছে। তো এই পর্যন্ত তো বুঝছো আশা করি। এখন হিমোগ্লোবিনের সাথে তো আমরা হচ্ছে জানি যে আমাদের হচ্ছে অক্সিজেন লাগে। তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ব্লাডের মধ্যে আমরা কত পরিমাণে আমরা অক্সিজেন আমরা হিমোগ্লোবিনের মাধ্যমে ক্যারি করাইতে পারি, এটা একটু দেখার চেষ্টা করি। কি বলবো? ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অক্সিজেন দ্যাট ক্যান কম্বাইন্ড উইথ হিমোগ্লোবিন। তো দেখো আমরা জানি যে আমাদের ব্লাডের মধ্যে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কত থাকে? 15 গ্রাম পার 100 ml, এটা তো আমরা জানি। তো এখন আমরা 1 গ্রাম হিমোগ্লোবিনের কথা যদি চিন্তা করি, 1 গ্রাম হিমোগ্লোবিন, 1 গ্রাম হিমোগ্লোবিন হচ্ছে আমাদের 1.34 মিলিলিটার অক্সিজেনের সাথে মানে হচ্ছে বাইন্ড করতে পারে, ঠিক আছে। 1 গ্রাম হিমোগ্লোবিন আমার 1.3 ml অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে। যদি মানে একদম পিওর হিমোগ্লোবিনও এটা 1.39 হয়, কিন্তু আসলে হিমোগ্লোবিন তো পিওর না, দুনিয়ার কোনো কিছু আসলে পিওর না। তো তার মানে কি আমাদের হচ্ছে 15 গ্রাম হিমোগ্লোবিন আমাদের কত ml এর সাথে বাইন্ড করবে? 1.34 ইন্টু 15, তো কত হয়? 20.1 ml অক্সিজেন এর সাথে বাইন্ড করবে। তার মানে আমরা বলতে পারি 100 ml ব্লাডে রাফলি 20 ml এর মতো আমরা কি পাবো? আমাদের হচ্ছে অক্সিজেন পাবো, হ্যাঁ। তবে এখানে কথা আছে, এখানে হচ্ছে এটা কিন্তু একদম 100% স্যাচুরেশনের কথা বলতেছি। মানে যদি না, হ্যাঁ, যদি না সকল হিমোগ্লোবিন এর সাথে অক্সিজেন যুক্ত থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। তো এখন এটা তো তোমার হচ্ছে নর্মাল কথা, এবং এটা হচ্ছে মানে একদম হাই পার্শিয়াল প্রেশার, ধরো 104 মিলিমিটার অফ মার্কারির উপরে যদি আমরা প্রেশার উঠাইতে পারি, তখন আসলে আমরা 100% স্যাচুরেশন পাই, তখন এই ভ্যালুটা পাই। তো এখন আমরা জানি যে আসলে আমাদের হচ্ছে আর্টারিয়াল ব্লাডে আমাদের হচ্ছে কত? আর্টারিয়াল ব্লাডে হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, হ্যাঁ, আর্টারিয়াল ব্লাডে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত থাকে? পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে আমাদের থাকে হচ্ছে আমাদের 95 মিলিমিটার অফ মার্কারি। এবং আর্টারিয়াল ব্লাডে যেহেতু হচ্ছে আমার হিমোগ্লোবিন মানে হচ্ছে ফুললি, যেহেতু 95 মিলিমিটার অফ মার্কারি, মানটা 100 মানে 100 তো নিচে আর কি, কারণে সবগুলা হিমোগ্লোবিনের সাথে আসলে অক্সিজেন থাকে না। মোটামুটি 97% হিমোগ্লোবিন হচ্ছে ফুললি অক্সিজেনেটেড থাকে, বাকি 3% থাকে না। তো এই কারণে হচ্ছে ওই জায়গার হচ্ছে আমাদের অক্সিজেন স্যাচুরেশন কত? ওই জায়গার হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে ওই জায়গার অক্সিজেন স্যাচুরেশনের মান হচ্ছে আমাদের 97%, হ্যাঁ। ওই জায়গার অক্সিজেনের স্যাচুরেশনের মান হচ্ছে 97%। এখন এই 97% যদি আমরা হিসাব নিকাশ করে আমরা এই জায়গায় পাই হচ্ছে আমাদের মানে 100 ml ব্লাডের মধ্যে 19.4 ml
আমরা হচ্ছে হিমোগ্লোবিন পাবো, ঠিক আছে, অক্সিজেন পাবো, ঠিক আছে, 100 ml ব্লাডের মধ্যে। 100 ml ব্লাডে হচ্ছে আমরা 19.4 ml অক্সিজেন পাবো, ঠিক আছে। তারপরে হচ্ছে আবার যদি মনে করো, এবার হচ্ছে আমরা যদি ভেনাস ব্লাডের কথা চিন্তা করি, হ্যাঁ, ভেনাস ব্লাড, তো আমরা গত ক্লাস থেকে পড়ে আসছিলাম ভেনাস ব্লাডের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত, 40 মিলিমিটার অফ মার্কারি। তো ওই জায়গায় হচ্ছে হিমোগ্লোবিন স্যাচুরেশন কত, ওই জায়গায় হচ্ছে আমাদের অক্সিজেন স্যাট বা হিমোগ্লোবিন স্যাট যাই বলি, তো অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে আমাদের কত, 75%। তো 75% যদি হয়, তো ওইখানে হচ্ছে আমাদের কি, ওইখানে হচ্ছে আমাদের তখন হচ্ছে আমাদের 100 ml ব্লাডের মধ্যে অক্সিজেনের পরিমাণ থাকে 14.4, হ্যাঁ, 100 ml ব্লাডের মধ্যে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 14.4 ml পার 100 ml ব্লাড, এটা হচ্ছে আমরা পাবো। তো এখন হচ্ছে কি বলে, তো তার মানে কি, তার মানে হচ্ছে মনে করো একটা আর্টারি আছে, তারপরে হচ্ছে আমার মাঝখানে টিস্যু আছে, তারপরে হচ্ছে আমার মাঝখানে ভেইন আছে। তো এই জায়গায় হচ্ছে আমার কত ছিল, এই জায়গায় হচ্ছে আমাদের 19.4 ml ছিল, হ্যাঁ, 19.4 ml ছিল হচ্ছে আমার অক্সিজেনের পরিমাণ 100 ml ব্লাডে, আর এই জায়গায় ছিল হচ্ছে 14.4 ml। তাহলে প্রতি 100 ml ব্লাড টিস্যুর মধ্যে ফ্লো হওয়ার সময় আমার হচ্ছে কতটুকু পরিমাণে অক্সিজেন দিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের 19.4 কী বলে 19.4 মাইনাস 14.4 মানে হচ্ছে 5 ml করে হচ্ছে আমার অক্সিজেন আমার টিস্যুর মধ্যে যাচ্ছে আর কি, প্রতি 100 ml ব্লাড ফ্লো রেটের কারণে, ঠিক আছে। তো এটা একটু জানি। আর আমরা যদি দেখি যে আসলে এখানে 75% হচ্ছে আমাদের কি বলে ওই মানে হচ্ছে স্যাচুরেশন, ওই যে আবারও বললাম, ধরো হচ্ছে আমরা যদি এটা যদি আর্টারিয়াল এন্ড হয় আর এটা যদি আমাদের হচ্ছে ভেনাস এন্ড হয়, তো এখন দেখো তোমার আর্টারিয়াল এন্ডে একটা হিমোগ্লোবিনের সাথে মোটামুটি যেহেতু 97% স্যাচুরেশন, একটা হিমোগ্লোবিনের সাথে ধরতে পারো যে 4টা করে অক্সিজেন লাগানো থাকে, যদিও 4টা না, বাট ধরো 4টা করে, একটা হিমোগ্লোবিনের সাথে আমার 4টা করে অক্সিজেন থাকে। তো যেহেতু এই জায়গায় 75%, তো এইখানে হচ্ছে একটা হিমোগ্লোবিনের সাথে আমরা 3/4 পড়ছিলাম, 3/4 মানে তো 75%, তো একটা হিমোগ্লোবিনের সাথে এখানে 3টা করে অক্সিজেন যুক্ত রইলো, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি যে একটা হিমোগ্লোবিনের সাথে যদি 3টা করে অক্সিজেন যুক্ত থাকে তাহলে 3/4, হ্যাঁ, 3/4 তো তোমার হচ্ছে 0.75 হয়, তো 0.75 মানে তো 75%, তো তাহলে 3টা করে অক্সিজেন থাকে। তার মানে কি, তার মানে হচ্ছে নর্মাল কন্ডিশনে প্রত্যেকটা হিমোগ্লোবিন টিস্যুকে মাত্র 1টা করে অক্সিজেন দিতে, ঠিক আছে, মানে নর্মাল কন্ডিশনে একটা হিমোগ্লোবিন টিস্যুকে মাত্র 1টা করে অক্সিজেন দিচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে জানার বিষয়। তো এখন হচ্ছে এটা তো নর্মাল কন্ডিশন বললাম, এখন কথা হচ্ছে এক্সারসাইজের সময় কী আসবো, হ্যাঁ, এক্সারসাইজের সময় কী হবে। তো ধরো হচ্ছে আমরা যদি দেখি যে ডিউরিং এক্সারসাইজের সময় আসলে আমাদের হচ্ছে কি বলে প্রেশার গ্রেডিয়েন্টের মান আরও বেড়ে যায়, ঠিক আছে। মানে ধরো এক্সারসাইজের সময় কি হয়, তোমার এটা যদি হচ্ছে আর্টারি হয় বা হচ্ছে ক্যাপিলারি হয়, তো তারপরে হচ্ছে এটা ধরো একটা সেল, এখন এই সেলের মধ্যে হচ্ছে আমাদের অক্সিজেন ইউসেজ বেড়ে যায়। কারণ কি, অক্সিজেন ইউসেজ বাড়ার কারণ কি, কারণ হচ্ছে জায়গায় মেটাবলিজম বেড়ে যাচ্ছে, ঠিক আছে, মাসেল সেলের মধ্যে। এখন মেটাবলিজম যখন বেড়ে যাচ্ছে তখন হচ্ছে আমার এই ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে আমার হচ্ছে অক্সিজেন আমার হচ্ছে এই জায়গায় মানে হচ্ছে যাবে, ওই জায়গায় সেলের ভিতরে যেহেতু অক্সিজেনের ইউসেজ অনেক বেশি, তো এই কারণে যাবে। এখন যখন আমার হচ্ছে এই জায়গায় যাবে, তার মানে কি এই জায়গায় হচ্ছে অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা কমে যাবে। এখন অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা এখন এই জায়গায় যেহেতু কমে যাবে, তার কারণে হচ্ছে এই জায়গার থেকে মানে হচ্ছে আর্টারিয়াল এন্ড থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন হিমোগ্লোবিন ত্যাগ করার চেষ্টা করবে, ঠিক আছে। তখন হচ্ছে এই জায়গায় ধরো হচ্ছে ছিল কত, ছিল হচ্ছে আমাদের 19.4 ml অক্সিজেন ছিল না প্রতি 100 ml, তখন সে 15 ml এর মতো অক্সিজেন ত্যাগ করে দিবে, ঠিক আছে, 15 ml এর মতো অক্সিজেন ত্যাগ করে দেবে, এবং ভেনাস এন্ডে যাওয়ার সময় তার মধ্যে মাত্র 4.4 ml অক্সিজেন থাকবে, ঠিক আছে। তো এক্সারসাইজের সময় আসলে হিমোগ্লোবিন হিউজ পরিমাণে অক্সিজেন ছাড়তে পারে, ঠিক আছে, এটা একটা কথা। তারপর হচ্ছে এখন আমরা দেখলাম যে আসলে নর্মাল কন্ডিশনে কি, নর্মাল কন্ডিশন হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে হিমোগ্লোবিন স্যাট থাকে 97%, আর এই জায়গায় হিমোগ্লোবিন স্যাচুরেশন থাকে হচ্ছে আমাদের কত পার্সেন্ট, 75%। তো দেখো আমার 97%-এ ধরলাম আমি 100%, ঠিক আছে, ধরলাম মানে মোটামুটি হিসাব ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা ধরলাম 100%। তাহলে হিমোগ্লোবিন কত পার্সেন্ট ডিঅক্সিজেনেটেড হলো, হিমোগ্লোবিন কত পার্সেন্ট ইউজ হলো, আমাদের ছিল 100%, গেলো 75%, তাহলে কত পার্সেন্ট ইউজ হলো, 25% ইউজ হলো না। এই 25%কে আমরা বলবো হচ্ছে ইউটিলাইজেশন কোএফিশিয়েন্ট। তো যত বেশি ইউটিলাইজেশন কোএফিশিয়েন্ট, হ্যাঁ, ধরো এটার মান যদি আমার বাড়ে, তার মানে কি এর থেকে বেশি অক্সিজেন টিস্যুতে ঢুকতেছে, ঠিক আছে, বেশি অক্সিজেন টিস্যুতে ঢুকতেছে, আমার হচ্ছে ভেনাস এন্ডের দিকে আমার হচ্ছে স্যাচুরেশন কমতেছে। তো
ইউটিলাইজেশন কোএফিসিয়েন্টের মান মানে হচ্ছে আমার হচ্ছে বেশি বেশি অক্সিজেন ইউজ হতেছে। তো ইউটিলাইজেশন কোএফিসিয়েন্টের মান আমরা যদি এক্সারসাইজের সময় চিন্তা করি, আমাদের হচ্ছে 75 থেকে 80% মতো হয়ে যেতে পারে, ঠিক আছে, 75 থেকে 80% মতো হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে কথা। তারপরে আমরা যদি দেখি, এবার হচ্ছে এত কিছু যদি বুঝলাম, এখন হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। এটা তোমার পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, পরীক্ষায় এটা আঁকতে দেয় এবং তোমাদের একটা সার্টেন রুলের মধ্যে আঁকতে হবে এটা, এবং পরীক্ষায় এটা একদম 100% খুব সুন্দর করে আঁকা খুব দরকার, ঠিক আছে। তো আমরা দেখি, তো অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ মূলত আমাদের যদি দেখি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, তো এটা হচ্ছে মূলত আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের সাথে অক্সিজেনের স্যাচুরেশন, হিমোগ্লোবিন স্যাচুরেশন কীভাবে চেঞ্জ হয় এটার হচ্ছে একটা কার্ভ। তো আমরা যদি দেখার চেষ্টা করি, আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের অক্সিজেন, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এক্স অক্ষ বরাবর বসাবো, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমরা স্যাচুরেশন বসাবো, ঠিক আছে। এই জায়গা হচ্ছে কি, এই জায়গা হচ্ছে স্যাচুরেশন, তারপর হচ্ছে এই জায়গা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, ঠিক আছে। তো এখন এটা যদি বসাই, বসানোর পরে হচ্ছে আমরা এবার পার্শিয়াল প্রেশারের মানগুলো যদি বসানোর চেষ্টা করি, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, আর হচ্ছে এইখানে হচ্ছে স্যাচুরেশন বসাবো, ধরো হচ্ছে 10%, তারপর হচ্ছে এটা পার্সেন্টেজ আর কি, মানে কত পার্সেন্ট হিমোগ্লোবিন স্যাচুরেটেড, এটা 20%, এটা 30%, এটা 40%, এটা 50%, এটা 60%, এটা 70%, এটা 80%, এটা 90%, এটা হচ্ছে ধরো 100%। তো এখন আমরা একটু আগে দেখে আসছি যে আসলে আমাদের যখন আমাদের 95 হয়, ঠিক আছে, 95 ml বা 95 mmHg যখন পার্শিয়াল প্রেশার হয়, বা 100 mmHg যখন পার্শিয়াল প্রেশার হয়, তখন হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের স্যাচুরেশন করা থাকে 97%, আর 40 mmHg যখন থাকে তখন 75%। তো আমরা কিছু ভ্যালু এখান থেকে একটু মনে রাখার চেষ্টা করবো, তাহলে আমাদের ছবিটা আঁকতে সুবিধা হবে। যে আসলে আমরা যদি দেখি যে আসলে কি বলে 28 mmHg যখন আমার পার্শিয়াল প্রেশার, ঠিক আছে, 28-এ হচ্ছে আমার 50% স্যাচুরেশন, ঠিক আছে। আমাদের হচ্ছে এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, আর হচ্ছে এটা হচ্ছে স্যাচুরেশন, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমাদের 40 যখন থাকে তখন হচ্ছে 75, এটা তো আমরা জানি 75%। যখন আমাদের 60 mmHg থাকে তখন হচ্ছে আমাদের 89%, আর হচ্ছে যখন আমাদের 100 মিলিমিটার অফ মার্গারি থাকে তখন হচ্ছে মনে করো 97%। 100 জায়গায় এখানে ধরো 95 দিলেও সমস্যা নেই। তো এখন এই ভ্যালুগুলো যদি পারো তাহলে হচ্ছে মোটামুটি ছবিটা আঁকতে পারবা। তো দেখো, তো আমরা যদি ভ্যালুগুলো প্লট করি, তো দেখো তোমার হচ্ছে 28 হচ্ছে 50, ঠিক আছে, 28 হচ্ছে 50, এগুলো হচ্ছে মানে পরীক্ষা করে পাওয়া ভ্যালু। তো এই হচ্ছে 28, আর এই জায়গায় হচ্ছে যদি 50টা আমরা বসাই, তো এই হচ্ছে 28-এ 50, ঠিক আছে। তারপরে হচ্ছে 40-এ 75, 40-এ 75, তো এই 40 যদি এটা হয়, আর এই 75, এই হচ্ছে 40-এ 75। তারপরে হচ্ছে আমাদের 60-এ হচ্ছে 89, এই হচ্ছে 60, তো 60 থেকে হচ্ছে 89 হচ্ছে এই যে 89, ধরো 89 রাফলি আঁকতেছি, আর হচ্ছে আমাদের 100-তে হচ্ছে 97, হ্যাঁ, 100 বা 97-তে 95-তে 97, তো মনে করো এই হচ্ছে 100-তে 97। তো এবার যদি আমরা গ্রাফটা আঁকার চেষ্টা করি, তো ভ্যালুগুলো তোমরা স্কেল দিয়ে খুব সুন্দর করে আঁকবা, ঠিক আছে। তো তখন দেখো অনেকটা এইরকম আমরা গ্রাফ পাবো, সিগময়েড শেপ বা এস শেপ একটা গ্রাফ পাবো। তো এখন দেখো তোমার হচ্ছে এই গ্রাফের কিছু ক্রাইটেরিয়া আছে। তো তার আগে আমরা যদি জায়গায় বসে, এটা হচ্ছে 28, 50, এটা ছিল কত, এটা হচ্ছে 40, 75, এটা ছিল হচ্ছে 60, 89, আর এটা ছিল হচ্ছে 197, মানে 100 পার্শিয়াল প্রেশারে আমার 97 mmHg পর্যন্ত হচ্ছে প্রেশার, তো 97% স্যাচুরেশন। তো এখন এই গ্রাফের কিছু মানে হচ্ছে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথম কথা হচ্ছে আমরা বলছি এটা হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ বলছি, কিন্তু কথা হচ্ছে এই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ দিয়ে আসলে আমরা অ্যাসোসিয়েশন এবং ডিসোসিয়েশন দুইটাই বোঝাইতে পারি, ঠিক আছে। তো যেই কারণে আমাদের হচ্ছে এই কার্ভটাকে আমরা বলি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, বাট এটা যদি আমরা সুন্দরভাবে বলার চেষ্টা করি তখন এটাকে বলবো অক্সিজেন হিমোগ্লোবিন অ্যাসোসিয়েশন অ্যান্ড ডিসোসিয়েশন কার্ভ, দুইটাই বলতে পারি। তো দেখো, আমরা যেহেতু ডিসোসিয়েশন বলছি, আগে ডিসোসিয়েশনের পার্টটা চিন্তা করি। দেখো, আমরা যদি গ্রাফের এই পার্টটুক দেখি, হ্যাঁ, গ্রাফের মনে করো আমরা এই পার্টটুক দেখতেছি, তো দেখো আমরা যদি একটু মানে রিভার্সলি চিন্তা করি, আমরা পার্শিয়াল প্রেশার যত কমাচ্ছি আমার হচ্ছে হিমোগ্লোবিনের স্যাচুরেশন তত নিচের দিকে নামতেছে না। পার্শিয়াল প্রেশার যত বামের দিকে যাচ্ছে হিমোগ্লোবিন স্যাচুরেশন তত নিচের দিকে নামতেছে। তো
এই ঘটনা কোথায় ঘটে? এই ঘটনা ঘটে হচ্ছে আমাদের টিস্যু স্পেসে। হ্যাঁ, টিস্যুতে দেখো, টিস্যুতে পার্শিয়াল প্রেশার খুবই লো থাকে, এবং এই পার্শিয়াল প্রেশার লো থাকার কারণে, হ্যাঁ, পার্শিয়াল প্রেশার লো থাকার কারণে ওই জায়গায় আমাদের হচ্ছে হিমোগ্লোবিন অক্সিজেন ত্যাগ করতেছে, হিমোগ্লোবিন স্যাচুরেশন কমতেছে। তো যেহেতু আমার অক্সিজেন ত্যাগ করতেছে, তার মানে কি, এটা হচ্ছে ডিসোসিয়েশন বলি না অক্সিজেন ত্যাগ করাকে। তো এই পার্টটুকু আমরা বলবো হচ্ছে ডিসোসিয়েশন পার্ট, বা হচ্ছে এটাকে স্টেপ পার্ট বলে আর কি, মানে সোজা খারাপ পার্ট, তো ডিসোসিয়েশন পার্ট বলি। তারপরে দেখো, আমরা এই উপরের পার্টটুর কথা যদি চিন্তা করি, মনে করো হচ্ছে এই পার্টটুক, এই জায়গায় দেখো, এবার যদি আমরা সামনের দিকে ফরওয়ার্ড ডিরেকশনে চিন্তা করি, আমরা যত পার্শিয়াল প্রেশার বাড়াচ্ছি আমার হচ্ছে স্যাচুরেশন তত উপরের দিকে উঠতেছে, যত পার্শিয়াল প্রেশার বাড়াচ্ছি আমার স্যাচুরেশন তত উপরের দিকে উঠাচ্ছে। তার মানে কি, পার্শিয়াল প্রেশার বাড়লে আমার স্যাচুরেশন বাড়ে, ঠিক আছে। তো পার্শিয়াল প্রেশার বাড়লে যখন স্যাচুরেশন বাড়ে, তো স্যাচুরেশন দেখো যে কত চলে গেছে, 100 লেভেলে। তো এই লেভেলটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসোসিয়েশন পার্ট, অ্যাসোসিয়েশন পার্ট। এবং হচ্ছে বেশি বেশি পার্শিয়াল প্রেশার এবং বেশি বেশি আমার হচ্ছে স্যাচুরেশন কই পাইছিলাম, লাঙে পাইছিলাম না। তো এই অ্যাসোসিয়েশন পার্ট পাবো হচ্ছে আমরা লাঙে, আর ডিসোসিয়েশন পার্ট পাবো হচ্ছে আমরা পেরিফেরাল টিস্যুতে। তো এটুক তো বুঝছো আশা করি। তার উপরে তোমার মনে করো আরেকটা জিনিস আমরা এখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি, ধরো আমরা যদি দেখি যে 50, হ্যাঁ, এই 50 বরাবর যদি আমরা একটা দাগ টানি, সরি 50 না, এই 50 বরাবর, হ্যাঁ, এই 50 বরাবর যদি আমরা একটা দাগ টানি, আর এইখানে ধরো হচ্ছে আমরা যদি নিচের দিকে দাগ টানি, এটা তো 30-এর পার হয়ে গেছে, বাট নর্মালি এই পয়েন্টটার মান হবে হচ্ছে আমাদের যে 28, 50, ঠিক আছে, 28 আর হচ্ছে 50, মানে হচ্ছে আমার 28 মিলিমিটার অফ মার্কারি পার্শিয়াল প্রেশারের কারণে আমার স্যাচুরেশন হচ্ছে কত, স্যাচুরেশন হচ্ছে 50%, ঠিক আছে। 28 মিলিমিটার অফ মার্কারি পার্শিয়াল প্রেশারের কারণে আমার অক্সিজেন স্যাচুরেশন কত, 50%। এই 28 মিলিমিটার অফ মার্কারিকে আমরা বলি হচ্ছে P50, এটাই কি বলি, এটাকে বলি হচ্ছে আমাদের P50। এটা হচ্ছে কত, 26 থেকে 30 মিলিমিটার অফ মার্কারি অ্যাভারেজ। তো মানে হচ্ছে আমরা যদি মানে নর্মাল ভ্যালু, তো 28 মিলিমিটার অফ মার্কারি আমরা অন অ্যান অ্যাভারেজ বলতে পারি, ঠিক আছে। তো 28 মিলিমিটার অফ মার্কারি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনে অক্সিজেন স্যাচুরেশন হয় 50%, যেটাকে আমরা P50 বলি, এবং P50-র কিন্তু একটা গুরুত্ব আছে, যেটা আমরা সামনে আলোচনা করব। তারপরে এই কার্ভ থেকে আমরা রাইট সাইডে আরেকটা লাইন টানতে পারি, যে আমরা জানি যে আসলে আমাদের স্যাচুরেশন যত বাড়ে ব্লাডের মধ্যে অক্সিজেন কন্টেন্ট তত বাড়ে। তার মানে হচ্ছে 20 মিলি 25 মিলি পড়লাম না, 15 ml ব্লাড, বা হচ্ছে তোমার 15 ml অক্সিজেন 100 ml ব্লাডের মধ্যে, তো ওই কন্টেন্টটা তো বাড়তেছে। তো এই ডান পাশে হচ্ছে আমরা এই তোমার হচ্ছে মিলিলিটারগুলো আমরা সেট করতে পারি, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, তারপরে হচ্ছে একদম পিক পয়েন্ট হচ্ছে 20, কারণ আমরা বলছিলাম যে একদম 100 ml মানে যদি স্যাচুরেশন হচ্ছে 100% হয়, তখন হচ্ছে 20 ml এর মতো ব্লাড আমার হচ্ছে অক্সিজেন, মানে হচ্ছে 100 ml ব্লাডের মধ্যে 20 ml এর মতো অক্সিজেন থাকতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। তারপরে আমরা কি বললাম, আমাদের হচ্ছে এই শেপটা কি, শেপটা হচ্ছে আমাদের সিগময়েড শেপ। সিগময়েড মানে হচ্ছে এসের মতো বা সাপের মতো, হ্যাঁ, সিগময়েড মানে হচ্ছে আমাদের এসের মতো বা সাপের মতো। এখন সিগময়েড শেপ কেন হয়? সিগময়েড শেপ হওয়ার একটা কারণ হচ্ছে আমাদের পজিটিভ কোঅপারেটিভিটি। এই জায়গায় যদি একটু খেয়াল করো, দেখো এই গ্রাফটা তো শুরুর দিকে খুবই নিচ বরাবর উঠছে, তারপর তো খারাপ উপরে উঠে গেছে। তার মানে কি, শুরুর দিকে হচ্ছে আমার মানে পার্শিয়াল প্রেশার যখন আমি দিব, শুরুর দিকে পার্শিয়াল প্রেশার অনেক বেশি পার্শিয়াল প্রেশার দেওয়ার পরেও আমার হচ্ছে স্যাচুরেশন খুব বেশি হাই হলে না, ঠিক আছে। বাট শেষের দিকে দেখো তোমার হচ্ছে পার্শিয়াল প্রেশার অল্প বাড়ার কারণে স্যাচুরেশন খুব হাই হয়ে যায়, ঠিক আছে। ওই যে আমরা বলছিলাম যে হিমোগ্লোবিনের সাথে প্রথম অক্সিজেন যত ভালোভাবে বাইন্ড করে, দ্বিতীয় অক্সিজেন তৃতীয় অক্সিজেন তার থেকে আরও বেশি ভালোভাবে বাইন্ড করে। তো এই কারণে শুরুর দিকে হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেশার মানে হচ্ছে ভালোই বাড়ানোর পরে হচ্ছে আমার স্যাচুরেশন খুব বাড়ে না, বাট হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্টের পর পার্শিয়াল প্রেশার অল্প বাড়ালে অনেক পরিমাণে স্যাচুরেশন বেড়ে যায়, যেই ঘটনা কি পজিটিভ কোঅপারেটিভিটি বলি। এবং এই কারণেই হচ্ছে আমাদের এই মানে হিমোগ্লোবিন স্যাচুরেশন কার্ভ হচ্ছে আমাদের কি মানে সিগময়েড শেপড হয়, ঠিক আছে। তো নর্মাল যদি মানে হচ্ছে যদি সিগময়েড শেপ বা পজিটিভ কোঅপারেটিভিটি না থাকতো, তখন আসলে মূলত আমরা এইরকম একটা কার্ভ পাইতাম, ঠিক আছে, একদম সোজা একটা কার্ভ, কোনো মানে এই জায়গায় সিগময়েড বা এক্সপোনেনশিয়াল সম্পর্ক থাকতো না। তো আশা করি এটা বুঝছো। এবং এই যে তোমার হচ্ছে লাস্ট পার্টটা দেখো না, মানে হচ্ছে এই কার্ভের একদম শেষ পার্ট, এটা কিন্তু আস্তে আস্তে মানে হচ্ছে একদম ফ্ল্যাট হতে চলে গেছে আর কি, মানে একদম ফ্ল্যাট হয়ে গেছে, এটাকে ফ্ল্যাট পার্টও বলি আর কি এটাকে। এবং দেখো তোমার হচ্ছে মানে একদম শেষের দিকে আর কি, মানে পার্শিয়াল প্রেশার 110-20 তখন যদি বাড়াই, তখন কিন্তু আবার দেখো তোমার মানে স্যাচুরেশন খুব বেশি বাড়তেছে না, স্যাচুরেশন তখন আবার একটা নর্মাল সার্টেন লেভেলেই চলে আসতেছে। তো এটা তো বুঝছো আশা করি। তো এখন আমরা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ তো পড়লাম। এখন অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের মানে হচ্ছে অনেক সময় রাইট শিফট এবং লেফট শিফট দেখা দেয়, তো এর জন্য কিছু ফ্যাক্টর আছে। তো তার আগে আমরা যদি একটু দেখি যে আসলে রাইট শিফট এবং লেফট শিফট জিনিসটা কী। মনে করো হচ্ছে এটা একটা হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, আমরা যদি আবার আঁকার চেষ্টা করি,
এখন এটা তো নর্মাল অক্সিজেন কনসেন্ট্রেশন হচ্ছে নর্মাল, আমার হচ্ছে পার্শিয়াল প্রেশার জেনারেট করতেছে, নর্মাল স্যাচুরেশন জেনারেট করতেছে। এখন মনে করো আমার হচ্ছে এরকম কোনো কাহিনী ঘটলো যে হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি আমার হচ্ছে কমে গেল, ঠিক আছে। হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি হচ্ছে আমার কমে গেল। অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি যখন কমে তখন কি আমার হচ্ছে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করতে চাবে না। তো বাইন্ড করতে না চাওয়ার কারণে কি আমার সার্টেন, ধরো হচ্ছে আমার এই পয়েন্টে আসতে আমার হচ্ছে আগে ধরো এই পার্শিয়াল প্রেশার জেনারেট করা লাগতো, কিন্তু এখন আমার এই পয়েন্টে আসতে ধরো আমার এই পরিমাণ পার্শিয়াল প্রেশার জেনারেট করা লাগবে, ঠিক আছে। তো মানে কি আমার হচ্ছে একটা সার্টেন স্যাচুরেশনে আসতে আমার পার্শিয়াল প্রেশারটাকে বাড়ানো লাগতেছে, ঠিক আছে। তো দেখো মানে হচ্ছে হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি যখন কমে যায় তখন হচ্ছে আমার সার্টেন পার্শিয়াল প্রেশার দিয়ে হচ্ছে আমার কি মানে পার্শিয়াল প্রেশার বাড়ায় আমাদের স্যাচুরেশন একটা মানে সেম লেভেল অফ স্যাচুরেশনে পৌঁছে দিতেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা বলবো রাইটওয়ার্ড শিফট, এটাকে কি বলবো, রাইটওয়ার্ড শিফট। আবার যদি ভাইস ভার্সা চিন্তা করি যে আসলে মনে করো হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি খুব বাড়ছে, এখন বাড়ার কারণে আমার হচ্ছে আগে ধরো এই মানে হচ্ছে স্যাচুরেশনে যাইতে গেলে আমার এই পর্যন্ত আসা লাগতো, কিন্তু দেখো এখন মনে করো আমার মানে পার্শিয়াল প্রেশার আরও কমাইলাম, পার্শিয়াল প্রেশার কমানোর পরও এই লেভেলে স্যাচুরেশনে চলে আসছে, তখন হচ্ছে এটা আমার শিফট নেবে হচ্ছে আমাদের লেফটওয়ার্ড, মানে হচ্ছে লেফট শিফট নেবে, ঠিক আছে। তো নর্মালি আমরা এই দুইটা শিফটে পড়ি যে রাইট শিফট এবং লেফট শিফট। তো রাইট শিফটে কী হয়, রাইট শিফটে হচ্ছে আমাদের অক্সিজেনের হিমোগ্লোবিনের প্রতি অ্যাফিনিটি বা হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি হচ্ছে কমে যায়। তো কমে গেলে হচ্ছে আমার সার্টেন অ্যামাউন্ট অফ মানে হচ্ছে প্রেশার বাড়ানো লাগবে, বাড়ানো হচ্ছে একটা নর্মাল স্যাচুরেশনে পৌঁছাবো। তো এই জায়গায় কিন্তু স্যাচুরেশন তিনটাই সমান, স্যাট ইকুয়াল, মানে স্যাচুরেশন সমান বা পার্শিয়াল প্রেশার ডিফারেন্স। তো তারপর হচ্ছে ধরো হচ্ছে অ্যাফিনিটি, ধরো এই মানে হচ্ছে লেফটওয়ার্ড শিফট মানে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাফিনিটি বেড়ে গেছে, তো মানে হচ্ছে অল্পতেই আমার হচ্ছে স্যাচুরেশন খুব মানে বেশি অক্সিজেন গেইন করে ফেলছে হিমোগ্লোবিন, তো অ্যাফিনিটি এই জায়গায় বেড়ে গেছে, ঠিক আছে। মানে হচ্ছে একটা হিমোগ্লোবিন যদি থাকে তো মনে করো এই সেম ধরো হচ্ছে এটা হচ্ছে মনে করো রাইট শিফট অবস্থা, সবুজটা হচ্ছে লেফট শিফট অবস্থা, আর হচ্ছে লালটা হচ্ছে রাইট শিফট অবস্থা। তো এই জায়গায় হচ্ছে খুব অক্সিজেনের অ্যাফিনিটি আছে, তো তার মানে কি অনেক অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে অ্যাফিনিটি করার চেষ্টা করবে, বাট এই জায়গায় অ্যাফিনিটি কম। তো অ্যাফিনিটি কম থাকলে কি স্যাচুরেশন তো লোই হবে স্বাভাবিক। তো এখন কোন ফ্যাক্টরগুলো হচ্ছে আমার এই শিফট মানে হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভকে রাইটওয়ার্ড বা লেফটওয়ার্ড শিফট দেয়। তো আমরা আগে রাইটওয়ার্ড শিফটগুলো দেখি। মনে করো হচ্ছে আমরা যদি চিন্তা করি যে আমরা বলছিলাম যে আসলে হিমোগ্লোবিনের ওই যে টি স্টেট পড়ছিলাম না, পিএইচ আমরা যদি মনে করো কমাই, পিএইচ কমাইলে আমরা কী বলছিলাম, হিমোগ্লোবিন হচ্ছে টি স্টেটে চলে যায়। তো টি স্টেটে গেলে কি আমার হচ্ছে অ্যাফিনিটি কমে গেছিলো না, শুরুতে একদম ক্লাসে শুরুতে বলছিলাম। তো টি স্টেটে গেলে অ্যাফিনিটি কমে গেছিলো, এখন অ্যাফিনিটি কমলে কি রাইট শিফট, তো এই কারণে হচ্ছে আমাদের রাইট শিফট। আবার হচ্ছে পিএইচ কমা মানে কি, পিএইচ কমা মানে হচ্ছে আমাদের H+ কনসেন্ট্রেশন বাড়া, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বাড়া। তো হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বাড়া মানে কি আমার হচ্ছে সেম এই তোমার হচ্ছে পিএইচ কমা, তো এই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের হচ্ছে অ্যাফিনিটি কম, এটাও কি এটা হচ্ছে আমাদের রাইট শিফট। তারপরে হচ্ছে মনে করো আমাদের কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেড়ে গেছে। তো কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেড়ে গেছে মানে কি, মানে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি বিক্রিয়া করে কী তৈরি করবে, H2CO3। এখন H2CO3 যখন আমার বিক্রিয়া করবে, তো কার্বন ডাইঅক্সাইড যেহেতু আমার হচ্ছে এই H2CO3 পর হচ্ছে ডিসোসিয়েট হবে H+ আর HCO3 মাইনাসে, তো H+ বাড়া মানে কি সেম এই জায়গার থেকে হচ্ছে আমার এই মানে হচ্ছে রাইট শিফট নেবে আর কি, মানে পিএইচ কমার কারণে। এখন দেখো তোমার হচ্ছে এই যে পিএইচ কমার কারণে অথবা H+ বাড়ার কারণে অথবা কার্বন ডাইঅক্সাইড বাড়ার কারণে আমার যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভে যে রাইট শিফট নিচ্ছে না, এই ঘটনার একটা নাম আছে, এই ঘটনাকে আমরা বলি হচ্ছে বোর ইফেক্ট। তো বোর ইফেক্টটা তো বুঝছো। তারপরে হচ্ছে মনে করো টেম্পারেচার যদি আমরা বাড়াই, হ্যাঁ, তো টেম্পারেচার যদি বাড়াই, আচ্ছা বোর ইফেক্টের ডেফিনেশনে আমরা কী দিব, যে তোমার হচ্ছে শিফট অফ দ্য অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ টু দ্য রাইট ডিউ টু আমার হচ্ছে লো পিএইচ হাই হাইড্রোজেন আর হচ্ছে হাই কার্বন ডাইঅক্সাইড। তো শিফট অফ দ্য O2HB curve to the right due to low pH, high hydrogen অথবা হচ্ছে হাই কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে আমাদের বোর ইফেক্টের ডেফিনেশন। তো এখন টেম্পারেচার যদি বাড়ে, ঠিক আছে, তো টেম্পারেচার বাড়লে আমরা জানি বেশি টেম্পারেচার মেটাবলিজম বাড়ে। তো মেটাবলিজমে হচ্ছে আমাদের কি, মেটাবলিজম হচ্ছে আবার সেই কার্বন ডাইঅক্সাইড বাড়ে, আর কার্বন ডাইঅক্সাইড বাড়লে কী হয় এটা তো জানো। তো এখন সবার লাস্টে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে 2,3 BPG বাড়লেও আমাদের হচ্ছে রাইট শিফট নিতে পারে। এখন কথা হচ্ছে 2,3 BPG জিনিসটা কি, 2,3 বিসফসফোগ্লিসারেট, এটাকে কী বলি, 2,3 বিসফসফোগ্লিসারেট।
গ্লিসারেট। এখন কথা হচ্ছে এটাকে 2,3-DPGO লেখা, ডাইফসফোগ্লিসারেট, তুমি যেটা বলে শান্তি পাও। তো এখন এটা আসলে মানে তৈরি হয় কীভাবে? আমরা জানি যে আসলে আমাদের আরবিসির মধ্যে গ্লুকোজ থাকে। তো গ্লুকোজ তোমরা তো পড়ে আসছো যে গ্লুকোজ গ্লাইকোলাইসিসের মাধ্যমে আমাদের হচ্ছে অনেকগুলো পাথরেতে পাইরুভিক অ্যাসিড তৈরি করে। এখন আমরা পাইরুভিক অ্যাসিড পর্যন্ত যাবো না, আমরা যাবো হচ্ছে 3-ফসফোগ্লিসারেট পর্যন্ত, ঠিক আছে? 3-ফসফোগ্লিসারেট পর্যন্ত যাবো। এই 3-ফসফোগ্লিসারেট পরবর্তীতে একটু কনফরমেশনাল চেঞ্জ করে একটা ফসফেট অ্যাড করে 2,3-BPGতে কনভার্ট হবে। এখন কথা হচ্ছে তাহলে কেমন হলো? গ্লাইকোলাইসিসের মাধ্যমে। তো এখন 2,3-BPGর আসলে শানে নজুল বা ইম্পর্টেন্সটা কী? দেখো, তোমার হচ্ছে এই জায়গায় যদি একটা হিমোগ্লোবিন থাকে, তো হিমোগ্লোবিনের সাথে এই ধরো হচ্ছে আমাদের অক্সিজেন বাইন্ডিং সাইটগুলো, অক্সিজেন। এখন হিমোগ্লোবিনের সাথে যখন হচ্ছে আমাদের 2,3-BPG এসে বাইন্ড করবে, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে 2,3-BPG এর বাইন্ডিং সাইট। তো যখন হচ্ছে আমাদের 2,3-BPG আইসা হচ্ছে আমাদের বাইন্ড করবে, তো 2,3-BPG আইসা বাইন্ড করলে এ হচ্ছে কী করবে? এ হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমাই দিবে। অ্যাফিনিটি কমাইলে কী হবে? অক্সিজেন হিমোগ্লোবিন থেকে বের হয়ে যাবে। অক্সিজেন হিমোগ্লোবিন থেকে হচ্ছে আমাদের কী হবে? বের হয়ে যাবে। তো বের হয়ে গেলে কি আমাদের হচ্ছে অ্যাফিনিটি কমে যাবে। আর অ্যাফিনিটি কমে গেলে কি আমাদের হচ্ছে রাইট শিফট নেবে না? রাইট শিফট নিল। তো এটা হচ্ছে 2,3-BPG এর কাহিনী। তো এটার একটা বিক্রিয়া আমরা দেখাতে পারি। মনে করো SbO2 মানে হচ্ছে অক্সিজেনেটেড হিমোগ্লোবিন, এছাড়া যদি 2,3-BPG যদি আমরা বিক্রিয়া করাই, তো পাবো হচ্ছে আমাদের কি হিমোগ্লোবিন 2,3-BPG প্লাস অক্সিজেন। এই যে অক্সিজেনটা আলাদা হয়ে গেল, এই অক্সিজেনটা যে জায়গার কাজে যাবে। এখন কথা হচ্ছে এই তোমার হচ্ছে এই রাইট শিফটের আসলে দরকারটা কী? দেখো, যখন আমরা এক্সারসাইজ করি তখন কিন্তু আসলে আমাদের বডির প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার হয়, ঠিক আছে? প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার হয়। তখন হচ্ছে বডি আসলে আমার মানে ব্লাডকে সিগন্যাল দেয় যে না, আমার মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আছে, আমার প্রচুর পরিমাণে H+ আছে, আমার pH কম, আমাকে আরও অক্সিজেন দাও। তো তখন হচ্ছে আসলে হিমোগ্লোবিন বুঝতে পারে যে না, আসলে এখন আমার অক্সিজেন দেওয়ার দরকার, তখন হিমোগ্লোবিন প্রচুর পরিমাণে অক্সিজেন ছাড়তে থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের রাইট শিফটের ইম্পর্টেন্স। তো আবার লেফট শিফট যদি আমরা বলি, তো লেফট শিফট তো সেই জায়গার ঠিক উল্টা কাহিনী। ধরো হচ্ছে আমার pH যদি বাড়ে, তো এটা হচ্ছে R স্টেটে চলে যাবে। তো এটা আমরা বলতেছি একটু পরে, দাঁড়াও। তার আগে আমাদের হচ্ছে 2,3-DPG এরা হচ্ছে বাড়ায়কে, 2,3-DPG হচ্ছে আমাদের বাড়ায়, হ্যাঁ, ফ্যাক্টর এফেক্টিং ইনক্রিজিং 2,3-DPG বা DPG যাই বলি। তো এটা বাড়ায় হচ্ছে এক হচ্ছে আমাদের থাইরয়েড হরমোন, তারপরে হচ্ছে আমাদের গ্রোথ হরমোন, তারপরে হচ্ছে আমাদের অ্যান্ড্রোজেন। তো মনে করো আমাদের হচ্ছে এটা যদি ট্রাকিয়া হয়, ঠিক আছে? তো ট্রাকিয়ার সামনে এইরকম একটা এই শেপ গ্ল্যান্ড থাকে, ঠিক আছে? এই গ্ল্যান্ডের নাম হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেট হয়, থাইরয়েড হরমোন T3 and T4। এরা হচ্ছে মেটাবলিজমে হেল্প করে, মেটাবলিজমের মোটামুটি মেটাবলিজম বাড়ায়, ঠিক আছে? এরা কী করে? এরা হচ্ছে আমাদের মেটাবলিজম বাড়ায়। এখন মেটাবলিজম যখন বাড়ে তখন কি টেম্পারেচার বাড়ে, আমার অক্সিজেন বেশি দরকার, মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হতেছে প্রচুর, তখন হচ্ছে 2,3-BPG থাইরয়েড হরমোন বাড়ায়। গ্রোথ হরমোন কোত্থেকে সিক্রেট হয়? মনে করো এটা যদি ব্রেইন হয়, তো ব্রেইনের এই পার্টটার নাম হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন আসে অ্যান্টেরিয়র পিটুইটারিতে, এটা হচ্ছে মনে করো অ্যান্টেরিয়র পিটুইটারি। তো অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে হচ্ছে আমাদের গ্রোথ হরমোন সিক্রেট হয়। গ্রোথ হরমোনও কী করে? আমার মেটাবলিজমটাকে বাড়াই দেয়, তো তখন হচ্ছে গ্রোথ হরমোন ইয়ে করে। তারপর হচ্ছে মনে করো এটা টেস্টিস, তো টেস্টিস থেকে হচ্ছে আমাদের অ্যান্ড্রোজেন সিক্রেট হয়। তো টেস্টিসের হচ্ছে আমাদের যে স্পার্ম প্রোডাকশনে মেটাবলিজম হয়, তো তখন হচ্ছে 2,3-BPG সিক্রেশন বাড়ায়, ঠিক আছে? আরেকটা কাহিনী হচ্ছে আমরা যদি রাইটওয়ার্ড শিফটের কথা চিন্তা করি, তো ধরো মনে করো আমার হচ্ছে এই স্যাচুরেশনের মান, হ্যাঁ, এই যে এই পয়েন্টে, কোন পয়েন্টে যদি দেখি, এই পয়েন্টে স্যাচুরেশন হচ্ছে 50। তো 50 স্যাচুরেশনে যেই পরিমাণ পার্শিয়াল প্রেশার লাগে, ওই পার্শিয়াল প্রেশারকে আমরা কী বলছিলাম? P50 বলছিলাম না? তো তোমার বিবেক কী বলে যে আসলে কোন ক্ষেত্রে আসলে পার্শিয়াল প্রেশার বেশি? নর্মালি এই দেখো, এই জায়গায় পার্শিয়াল প্রেশার কম, দ্বিতীয়তে পার্শিয়াল প্রেশার নর্মাল, তৃতীয়তে পার্শিয়াল প্রেশার বেশি। তার মানে কি রাইটওয়ার্ড শিফটে হচ্ছে P50 এর মান আমার হচ্ছে বাড়ে, আর লেফটওয়ার্ড শিফটে হচ্ছে আমাদের P50 এর মান হচ্ছে আমাদের কমে। এটা তো কাহিনী। তার মানে কি রাইট শিফটে হচ্ছে আমাদের P50 এর মান বাড়ে, হ্যাঁ, ওই হলো রাইট শিফটে হচ্ছে আমাদের কি P50 এর মান বেড়ে যায়। তো এটা তো বুঝছো আশা করি। তারপরে হচ্ছে এক্সারসাইজের সময় হচ্ছে 2,3-BPG বাড়ে, তো তখন হচ্ছে আমাদের রাইট শিফট নেয়, তো এটা তো বুঝছো আশা করি। এখন যদি আমরা লেফটওয়ার্ড শিফটের কথা চিন্তা করি,
তো লেফট শিফট হচ্ছে রাইট শিফটের পুরো উল্টা, মানে রাইট শিফটে যা ঘটবে লেফট শিফটে তার উল্টা। পিএইচ বাড়বে, H+ কমবে, CO2 আমাদের হচ্ছে কমবে। তো মনে করো হচ্ছে পিএইচ আমাদের হচ্ছে কী হয়, পিএইচ বাড়লো, তো পিএইচ বাড়লে কি আর স্টেটে চলে যাবে। আর স্টেটে মানে কি, আর স্টেট মানে হচ্ছে আমাদের হাই অ্যাফিনিটি। তারপরে হচ্ছে আমাদের H+ বাড়ে, পিএইচ বাড়া মানে কি H+ কমা, তো H+ কমলেও কি সেম, মানে হচ্ছে আমাদের ওটা কী বলে অ্যাফিনিটি হচ্ছে হাই হয়ে যাবে। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আমার হচ্ছে জায়গায় কমবে, কার্বন ডাইঅক্সাইড কমা মানে তো আমার H+ কমা। তারপর হচ্ছে টেম্পারেচার কমলে মেটাবলিজম কমবে, তো টেম্পারেচারও একটা এখানে ফ্যাক্টর। আর 2,3-BP তো আছেই, 2,3-BPG, তো এটাও কমলে আমার কী হয় লেফটওয়ার্ড শিফট নেবে। তখন হচ্ছে কি লেফটওয়ার্ড শিফট হচ্ছে আমাদের P50 এর মান কমে যাবে। তো P50 এর মান যদি মনে করো ধরলো যে এখন বলে দিল যে P50 এর মান তো 28, তো এখন যদি P50 এর মান 40 হয় তখন অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ কোন দিকে শিফট করছে, রাইটওয়ার্ড শিফট। যখন P50 এর মান ধরো কমে 10 হয়ে গেল তখন কি, তখন হচ্ছে আমার লেফটওয়ার্ড শিফট হয়েছে, ঠিক আছে। তো আশা করি এটা তো বুঝছো। এখন হিমোগ্লোবিন তো ব্লাড আমার হচ্ছে ট্রান্সপোর্টে হেল্প করতেছে, অক্সিজেন ট্রান্সপোর্টে হেল্প করতেছে। তো এখন হিমোগ্লোবিনের আরেকটা ফাংশন আছে, সেটা কি, সেটা হচ্ছে বাফারিং অ্যাকশন, আদার ফাংশন অফ হিমোগ্লোবিন। তো আদার ফাংশনের মধ্যে কি আছে তোমার হচ্ছে প্রথমেই আছে বাফারিং অ্যাকশন অফ টিস্যু O2। মানে হচ্ছে যখন লাগে অক্সিজেন তখন দিচ্ছে। দেখো তোমার হচ্ছে এক্সারসাইজের সময় আমার হচ্ছে বেশি অক্সিজেন দিচ্ছিল না, আবার যখন হচ্ছে আমার এক্সারসাইজ ছিল না তখন হচ্ছে আমার কম অক্সিজেন দিচ্ছিল না। তো টিস্যু অক্সিজেনের ব্যালেন্স বা হচ্ছে তোমার পার্শিয়াল প্রেশার মেনটেন করতেছে। তো মেনটেন টিস্যু পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। তারপরে হচ্ছে আমরা যদি একটু মানে হচ্ছে আমরা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের দিকে তাকাই, যে আসলে আমরা দেখো তোমার হচ্ছে প্রেশার কমাইয়া যদি আমরা 60-এ নিয়ে যাই, ঠিক আছে, ধরো হচ্ছে 60-এ নিলে আমার কত আসতেছে, 60-এ নিলে আসতেছে 89, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার প্রেশার বেড়ে আমরা যদি মনে করো হচ্ছে আমরা 100-র বেশি নেই, ঠিক 100-তে নিলে তো 97, ঠিক আছে। এখন দেখো 60-এ নিলে 89, আর নর্মালি তো 97 হওয়ার কথা। এখন ধরো অ্যাটমসফিয়ারিক প্রেশার কমে আমার 97 থেকে 89 হয়ে গেছে, কত তখন স্যাচুরেশন কত কমলো, মাত্র 8 কমলো না, মানে 97 থেকে 89। অ্যাটমসফিয়ারিক প্রেশার 40 অ্যাটমসফিয়ারিক কমানোর পরেও আমার হচ্ছে স্যাচুরেশন হচ্ছে আমার মাত্র 8 কমছে, ঠিক আছে। তো হিমোগ্লোবিন চাই আসলে সবসময় তোমার ব্লাডের জন্য নর্মালি অক্সিজেন স্যাচুরেশন থাকে। আবার যদি উল্টা চিন্তা করি, তো ধরো হচ্ছে 100 তো 97, তো এখন আমরা যদি মনে করো ব্লাডের হচ্ছে আমরা মানে পার্শিয়াল প্রেশারটাকে বাড়ানোর চেষ্টা করতেছি বা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেশারকে বাড়াচ্ছি, তো ধরো হচ্ছে আমরা যদি দেখি যে এটা যদি আমার হচ্ছে অ্যালভিওলি আছে, তো অ্যালভিওলিতে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশারকে বাড়ালাম, ঠিক আছে। অ্যাটমসফিয়ারিক বাড়ায় কত করলাম, আমার 500 মিলিমিটার অফ মার্কারি করলাম। এখন 500 মিলিমিটার অফ মার্কারি করার পরেও তখন হচ্ছে আমাদের সেই মানে এটা হচ্ছে আমার অক্সিজেন স্যাচুরেশন কত রাখবে, বেশি হলে 100% হবে। তো নর্মালি অক্সিজেন স্যাচুরেশন কত, 97%। তো দেখো মাত্র 3% বাড়ছে। আবার যদি কমে 60% করি কত হয়, 89% হয়। তো 89% করলে 60 মিলিমিটার অফ মার্কারিতে প্রায় 40 মিলিমিটার অফ মার্কারি প্রেশার কমানোর পরেও 40 মিলিমিটার অফ মার্কারি প্রেশার কমানোর পরেও মাত্র হচ্ছে আমাদের 8% স্যাচুরেশন কমছে। তার মানে কি, হিমোগ্লোবিন চায় অলওয়েজ যেন তোমার ব্লাডে একটা নর্মাল কনসেন্ট্রেশন থাকে। আরেকটা কথা হচ্ছে এই মানে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কখন কমে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আমার হচ্ছে কমে যখন হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিক অক্সিজেন কমে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কখন যে আমরা যদি মাউন্টেনে হচ্ছে উঠি বা পাহাড়ে যদি উঠি, ঠিক আছে, পাহাড়ে উঠলে কি আমাদের হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে, তখন হচ্ছে বডি কম্পেনসেট করার চেষ্টা করে, ঠিক আছে। তো হিমোগ্লোবিনের আদার ফাংশন বুঝলাম। এখন হচ্ছে মনে করো হচ্ছে আমরা হিমোগ্লোবিনের ভ্যারিয়েশন করবো, ঠিক আছে, মানে হিমোগ্লোবিনের মতোই দেখতে বাট হচ্ছে হিমোগ্লোবিন না, বা হচ্ছে হিমোগ্লোবিনের মতো দেখতে বাট একটু অ্যাবনর্মাল টাইপের। তো এটা হচ্ছে আমরা পড়বো। প্রথম যে হিমোগ্লোবিনের টাইপ সেটা হচ্ছে কি আমাদের মেট হিমোগ্লোবিন। তো দেখো তোমার হচ্ছে এখানে কি হয়, আমরা জানি যে আসলে হিমোগ্লোবিনে যদি চিন্তা করি তোমার হচ্ছে এই হিম স্ট্রাকচারের মধ্যে ছিল কি Fe2+ নর্মালি। এখন ধরো হচ্ছে আমাদের হচ্ছে এই Fe2+ যদি মনে করো Fe3+ হয়ে যায়, ঠিক আছে, Fe2+ যদি আমার Fe3+ হয়ে যায় তখন এটাকে বলবো হচ্ছে মেট হিমোগ্লোবিন। এবং এই মেট হিমোগ্লোবিন হচ্ছে আমাদের অক্সিজেন বাইন্ডিং হবে না। তো এখন মেট হিমোগ্লোবিন কেন হয়, মেট হিমোগ্লোবিন কনজেনিটালি হতে পারে, একটা এনজাইম আছে মেট হিমোগ্লোবিন রিডাক্টেজ এনজাইম, এর যদি ডেফিসিয়েন্সি হয় কনজেনিটালি তখন হচ্ছে আমার মেট হিমোগ্লোবিন তৈরি হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে 2 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন F বা হচ্ছে হিমোগ্লোবিন ফিটাস। এটা একটা অ্যাবনর্মাল বলবো না আর কি, মানে ফিটাসের থাকে। তো এই জায়গায় হচ্ছে কি, এই জায়গায় হচ্ছে 2টা আলফা ইউনিট থাকে আর হচ্ছে 2টা গামা ইউনিট থাকে।
তো তোমার হচ্ছে এই গামা ইউনিট হচ্ছে আমার কী করে, গামা ইউনিট হচ্ছে আমার 2,3 BPGর সাথে এত ভালোভাবে বাইন্ড করে না। নর্মালি 2,3 BPG হচ্ছে বিটা চেনের সাথে হচ্ছে ভালোভাবে বাইন্ড করতে পারে, তো 2,3 BPG গামা ইউনিটের সাথে অত ভালোভাবে বাইন্ড করতে পারে না। তো সেই কারণে কি, সেই কারণ হচ্ছে 2,3 BPG যদি অ্যাফিনিটি কমাচ্ছে তাহলে এই ক্ষেত্রে অ্যাফিনিটি বেড়ে যায়, অ্যাফিনিটি বেড়ে যায়। তো তোমার হচ্ছে এটা কি, অ্যাফিনিটি বেড়ে গেলে কি তোমার মানে হচ্ছে এটাকে হিমোগ্লোবিন F বলি। এবং এখান থেকে আরেকটা মজার কাহিনী চিন্তা করতে পারি। মনে করো এটা একটা মা, ঠিক আছে, তো ওনার ইউটেরাসের মধ্যে একটা বাচ্চা আছে, ধরো হচ্ছে এই তার বাচ্চা। তো এখন আমরা জানি যে মায়ের বডি থেকে হচ্ছে ব্লাড আমার হচ্ছে বাচ্চার বডিতে যায়, মানে যখন মার মানে প্রেগনেন্সির সময় ব্লাড হচ্ছে কি বাচ্চার বডিতে যাচ্ছে। এখন বাচ্চার তো হিমোগ্লোবিন F, হিমোগ্লোবিন F মানে কি, তার হচ্ছে হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি আমার কি বেশি, আর মায়ের হিমোগ্লোবিন নর্মাল। তো নর্মাল কি অ্যাফিনিটি নর্মাল, অ্যাফিনিটি কম। তো দেখো তোমার হচ্ছে অ্যাফিনিটি বেশি থাকলে কি, অ্যাফিনিটি বেশি থাকলে হচ্ছে আমাদের রাইটওয়ার্ড শিফট নেয় না। অ্যাফিনিটি বেশি থাকলে তো আমাদের হচ্ছে রাইটওয়ার্ড শিফটই নেয়, সরি লেফটওয়ার্ড শিফট নেয় না অ্যাফিনিটি বেশি থাকলে। এই হচ্ছে অ্যাফিনিটি বেশির কারণে লেফটওয়ার্ড শিফট, আর হচ্ছে অ্যাফিনিটি কমের কারণে কি আমার হচ্ছে রাইটওয়ার্ড শিফট নেয় না। তো দেখো একজনের বডির মধ্যেই যে আসলে বাচ্চার বডিতে হচ্ছে আমার হিমোগ্লোবিনের অ্যাফিনিটি বেশির কারণে আমার লেফট শিফট নিল, আর হচ্ছে আমার হিমোগ্লোবিনের অ্যাফিনিটি মায়ের বডিতে কমের কারণে মায়ের হচ্ছে রাইটওয়ার্ড শিফট নিল। এই ঘটনাকে মানে একটা বডিতে দুইটা শিফট, এই ঘটনাকে আমরা বলি হচ্ছে ডাবল বোর এফেক্ট, ডাবল বোর এফেক্ট। এটা একটু জেনে রাখো, ঠিক আছে। মানে বাচ্চার বডিতে হিমোগ্লোবিনের অ্যাফিনিটি বেশি, মায়ের বডিতে হিমোগ্লোবিনের অ্যাফিনিটি কম। তো যেই কারণে হচ্ছে বাচ্চার বডির ভিতরে যদি আমরা এই কার্ভটা দেখি তখন হচ্ছে আমাদের লেফট শিফট পাবো, এটা যদি নর্মাল হয়। এটা হচ্ছে ফিটাস আর এটা হচ্ছে মাদার। তো মাদারের বডিতে হচ্ছে আমরা রাইট শিফট পাবো আর বাচ্চার বডিতে লেফট শিফট পাবো। তো এটা হচ্ছে ডাবল বোর এফেক্ট, তো এটা একটু জেনে রাখো। তারপরে হচ্ছে 3 নাম্বার যে জিনিসটা আমরা জানি হিমোগ্লোবিনের মধ্যে কী থাকে, আমরা হচ্ছে পলিপেপটাইড চেন পাইছিলাম, ঠিক আছে, যে গ্লোবিন চেন। এখন পলিপেপটাইড চেন তৈরি হয় কী দিয়ে, পলিপেপটাইড চেন তৈরি হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড দিয়ে। কী দিয়ে তৈরি হয়, অ্যামিনো অ্যাসিড, হচ্ছে অ্যামিনো অ্যাসিড। তো এই অ্যামিনো অ্যাসিড তৈরি হয় কী থেকে, অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে আমাদের এমআরএনএ থেকে, পড়ে আসছিলাম। এমআরএনএ থেকে হচ্ছে আমাদের কী তৈরি হয়, ট্রান্সলেশনের মাধ্যমে কী তৈরি হয়, আমার হচ্ছে পলিপেপটাইড চেন তৈরি হয় না। এখন মনে করো এমআরএনএতে কোনো সমস্যা আছে, যেই কারণে হচ্ছে ট্রান্সলেশনের সমস্যা হয়েছে, যেই ঘটনাকে আমরা বলবো হচ্ছে মিউটেশন। এই মিউটেশনের কারণে আলফা চেন নর্মালি থাকে, কিন্তু ধরো হচ্ছে বিটা চেন অ্যাবনর্মাল হয়ে গেছে। বিটা চেন ধরো হচ্ছে অ্যাবনর্মাল হয়ে গেছে। তো বিটা চেন যখন আমার হচ্ছে অ্যাবনর্মাল হবে তখন মানে হচ্ছে আমার আরবিসির সাইজ বা হচ্ছে আমাদের আরবিসির আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে। নর্মালি আরবিসি কেরম থাকে, নর্মালি আরবিসি থাকে হচ্ছে আমাদের এইরকম বাইকনভেক্স থাকে না, এইটা হচ্ছে পরবর্তীতে সাইজটা চেঞ্জ হয়ে এরকম সিকেল শেপড হয়ে যাবে, ঠিক আছে, সিকেল শেপড। তো সিকেল শেপ যখন হবে, তো দেখো তোমার হচ্ছে সিকেল শেপটের কারণে যখন এই আরবিসি হচ্ছে আমাদের ব্লাড ভেসেলের দিকে যাবে, তো তোমার হচ্ছে ব্লাড ভেসেলের দিকে যাওয়ার পরে তোমার হচ্ছে এই মানে হচ্ছে সিকেল শেপটের কারণে হচ্ছে আরবিসি মানে ব্লাড ভেসেলের সাথে মানে হচ্ছে ঘষা মাজা করে মানে ওইভাবে স্কুইজ হতে পারবে না। এই কারণে হচ্ছে কি এর আয়ু হচ্ছে কমে যাবে, ঠিক আছে, এর হচ্ছে আয়ু কমে যাবে। নর্মালি তো আরবিসি 120 দিন বাঁচে, তো নর্মালি 120 দিন সিকেল শেপের আরবিসি বাঁচতে পারে না। এবং এই সিকেল শেপ আরবিসির মধ্যে যে মানে হচ্ছে হিমোগ্লোবিন থাকে, এটাকে আমরা বলি হিমোগ্লোবিন এস ফর সিকেল, ঠিক আছে। তো আয়ু কমে যাবে, আর সিকেল সেল আয়ু কমার কারণে আরবিসির লেভেলও তো কমে যায়, তখন সেটাকে আমরা বলি সিকেল সেল অ্যানিমিয়া। সবার লাস্টে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে মায়োগ্লোবিন। তো মায়োগ্লোবিন হচ্ছে আমাদের মাসেল থেকে পাই, মানে হচ্ছে মায়োগ্লোবিন একটা আয়রন কন্টেনিং পিগমেন্ট, মানে এর মধ্যে লোহা থাকে। এটা কই পাবো, এটা পাবো হচ্ছে আমাদের মাসেল সেলের মধ্যে। তো মাসেল সেলের মধ্যে পাই, কিন্তু এখানে কাহিনী আছে হিমোগ্লোবিন হচ্ছে 4টা অক্সিজেন বাইন্ড করতে পারে, বাট মায়োগ্লোবিনে মাত্র 1টা অক্সিজেন বাইন্ড করতে পারে। মনে করো একটা মায়োগ্লোবিন মলিকুল, এর সাথে হচ্ছে আমাদের জাস্ট 1টা অক্সিজেন বাইন্ড করতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার হচ্ছে অক্সিজেন ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে। আর তোমার হচ্ছে তো এই ছিল হচ্ছে আমার অ্যাবনর্মাল টাইপস অফ হিমোগ্লোবিন। তো এখন আমরা হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন ট্রান্সপোর্ট তো বুঝলাম। এখন মনে করো আমরা বলছিলাম অক্সিজেন আমাদের দুইভাবে ট্রান্সপোর্ট হয়, একটা হচ্ছে হিমোগ্লোবিনের মাধ্যমে, যেটা অলরেডি আমরা বললাম, আর একটা হচ্ছে ডিজলভ স্টেটে আর কি। হ্যাঁ, তো মনে করো এটা যদি আমাদের হচ্ছে একটা ব্লাড ভেসেল হয়, তো এর মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে কি ডিজলভ স্টেটে হচ্ছে আমাদের অক্সিজেন আছে, ঠিক আছে। তো নর্মালি আর্টারির মধ্যে, হ্যাঁ, আর্টারিতে হচ্ছে আমাদের অক্সিজেনের পরিমাণ থাকে কত, অক্সিজেনের পরিমাণ থাকে হচ্ছে 0.29 ml পার 100 ml এর মধ্যে, ঠিক আছে। আর হচ্ছে এটা যদি ভেইন হয়, এটা হচ্ছে ভেইন,
ভেইনে অক্সিজেনের পরিমাণ থাকে কত? ভেইনে অক্সিজেনের পরিমাণ থাকে 0.12 ml per 100 ml। তো এগুলোর ইম্পর্টেন্স কি? এগুলোর ইম্পর্টেন্স হচ্ছে এগুলো হচ্ছে পার্শিয়াল প্রেশার জেনারেট করে, ঠিক আছে, যে মানে প্রি অক্সিজেন যেগুলো হচ্ছে পার্শিয়াল প্রেশার জেনারেট করে। তাহলে হচ্ছে আমার টিস্যুতে ডিজলভ স্টেটের অক্সিজেন কত পার্সেন্ট হচ্ছে, কতটুকু পরিমাণে মানে হচ্ছে সাপ্লাই হচ্ছে? 0.29 থেকে আমরা যদি বাদ দিই 0.12, তাহলে কত হয়? 0.17 ml এর মতো অক্সিজেন কি আমার হচ্ছে টিস্যু থেকে, মানে হচ্ছে আর্টারি থেকে হচ্ছে আমার আর টিস্যুতে যাচ্ছে কি আমার মানে ডিজলভ অক্সিজেন, আর বাদ বাকি সব যাচ্ছে কি আমাদের হচ্ছে কি বলে হিমোগ্লোবিনেটেড অক্সিজেন, ঠিক আছে। এবং হিমোগ্লোবিন অক্সিজেন কত হচ্ছে তোমার হচ্ছে প্রায় যে 5 ml এর মতো বললাম। তো এই 5 ml কে যদি এটা দিয়ে ভাগ দাও 95 মানে 97% মতো একটা ভ্যালু পাবো। যাই হোক, ওটা তো গেলো। আর হচ্ছে তোমার হচ্ছে এক্সারসাইজের সময় হচ্ছে আমাদের তোমার হচ্ছে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের বাইন্ডিং আমাদের হচ্ছে পরিমাণটা বেড়ে যায়, ঠিক আছে। এক্সারসাইজের সময় ধরো হচ্ছে আমাদের এই অ্যালভিওলি থেকে যদি যে অক্সিজেনটা বের হয় ম্যাক্সিমাম মানে অক্সিজেন হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে যাওয়ার চেষ্টা করবে, তখন হচ্ছে আমাদের ডিজলভ স্টেজে হচ্ছে আমাদের অক্সিজেন কমে যায়, ঠিক আছে। এটা একটু জানার বিষয়, কতটুকু কমবে? 1.5%-এর মতো কমার চেষ্টা করে, ঠিক আছে। তো এটা জানলাম। তো তারপরে হচ্ছে আমাদের সবার লাস্টে যে জিনিসটা আমাদের হচ্ছে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যেরকম বাইন্ড করতে পারে, হিমোগ্লোবিন আরেকটা গ্যাসের সাথে খুব ভালোভাবে বাইন্ড করতে পারে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইডের সাথে খুব ভালোভাবে বাইন্ড করে, এবং খুব ভালো বলতে হিউজ ভালোভাবে বাইন্ড করে। তো মনে করো হচ্ছে একটা ব্লাড ভেসেল আছে, এর মধ্যে হচ্ছে হিমোগ্লোবিন আছে। তো এই হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইডের সাথে বাইন্ড করবে, ঠিক আছে। এবং হিমোগ্লোবিনের কার্বন মনোক্সাইডের প্রতি অ্যাফিনিটি অক্সিজেনের থেকে 250 গুণ বেশি, 250 গুণের মতো বেশি। তো এখন নর্মালি কার্বন মনোক্সাইড পয়জনিংয়ে আসলে আমার কি হয়, আমার হচ্ছে মানে হচ্ছে কার্বন মনোক্সাইডই সব হিমোগ্লোবিন দখল করে ফেলে। তো কার্বন মনোক্সাইড সব হিমোগ্লোবিন দখল করার কারণে অক্সিজেন আর হিমোগ্লোবিনের সাথে মানে হচ্ছে বাইন্ড করতে পারে না। তখন হচ্ছে অক্সিজেন কি? অক্সিজেন হচ্ছে আমার মানে হচ্ছে মানে যাওয়ার তো কোনো মানে হচ্ছে পদ্ধতি নাই, কারণ হচ্ছে হিমোগ্লোবিনের মাধ্যমে তো ম্যাক্সিমাম অক্সিজেন যায়। কিন্তু এখানে একটা মজার কাহিনী ঘটে যে কার্বন মনোক্সাইড পয়জনিংয়ে দেখো তোমার হিমোগ্লোবিনেটেড অক্সিজেন কিন্তু ঠিকই আছে, মানে সমস্যা হচ্ছে। বাট আমার হচ্ছে ডিজলভ স্টেটে যে অক্সিজেনগুলো থাকে, ডিজলভ অক্সিজেন, এরা কিন্তু ঠিকই আছে। এখন ডিজলভ অক্সিজেন ঠিক থাকার মানে কি? এদের পার্শিয়াল প্রেশার কি? পার্শিয়াল প্রেশার নর্মাল থাকবে না? পার্শিয়াল প্রেশার নর্মাল। এই কারণে হচ্ছে পার্শিয়াল প্রেশার নর্মাল, কিন্তু ব্লাডের অক্সিজেন কন্টেন্ট কিন্তু কমে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে হিমোগ্লোবিনের সাথে সব কার্বন মনোক্সাইড যুক্ত, অক্সিজেন কিন্তু মানে হিমোগ্লোবিনের সাথে নাই। তো অক্সিজেন কন্টেন্ট কিন্তু আবার কমে যাবে, ঠিক আছে। অক্সিজেন কন্টেন্ট কমে যাবে। কিন্তু পার্শিয়াল প্রেশার যেহেতু নর্মাল, তো এখন আমরা নর্মালি পার্শিয়াল প্রেশার মানে হিসাব করে অনেক কিছু বের করতে পারি। এখন এই কারণে আসলে কার্বন মনোক্সাইড পয়জনিং সহজে আসলে ডিটেক্ট করা যায় না, কারণ হচ্ছে পার্শিয়াল প্রেশার নর্মাল, আমরা বুঝি যে আসলে সবই নর্মাল। এবং যে আবার মনে করো অনেক সময় দেখা যায় সায়ানোসিস বা কোনো কিছু হলে ব্লাড হচ্ছে নীল হয়ে যায়, ঠিক আছে, নীলাভ বর্ণ ধারণ করে। বাট কার্বন মনোক্সাইড পয়জনিং ওইভাবে কিন্তু তোমার হচ্ছে মানে পেশেন্ট নীলাভ বর্ণ ধারণ করে না, পেশেন্ট লালই থাকে বা ব্লাড লালই থাকে। তো যেই কারণে আসলে এটা ডিটেক্ট করা খুবই কষ্ট। কিন্তু ধরো কার্বন মনোক্সাইড পয়জনিং হইলো কারো, তো তখন আমরা কী করতে পারি? তখন আমরা প্রথম করবো যে তারা হচ্ছে আমরা হাই অ্যাটমসফিয়ারিক অক্সিজেন করবো আর কি, মানে কী বলে হাই অ্যাটমসফিয়ারিক অক্সিজেন কী করে আমরা হচ্ছে অ্যাডমিট করব। তো হাই অ্যাটমসফিয়ারিক অক্সিজেন যখন অ্যাডমিট করব তখন কি? তখন হচ্ছে আমাদের এই যে ধরো হচ্ছে হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইড, এই জায়গায় হচ্ছে অক্সিজেন আইসা এই কার্বন মনোক্সাইডকে সরাই হচ্ছে নিজে বসবে, ঠিক আছে। তো অক্সিজেন কার্বন মনোক্সাইডকে সরাবে। আর আরেকটা কাজ করতে পারি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমরা 5% কার্বন ডাইঅক্সাইড অ্যাডমিট করতে পারি। তো 5% কার্বন ডাইঅক্সাইড যখন আমরা অ্যাডমিট করবো তখন কী হবে দেখো। তো আমরা সামনের ক্লাসগুলোতে পড়বো যে আসলে ধরো হচ্ছে এটা যদি ব্রেন হয়, তো ব্রেনের এখানে রেসপিরেটরি সেন্টার থাকে, ঠিক আছে। এটা কি? রেসপিরেটরি সেন্টার। তো এই রেসপিরেটরি সেন্টারকে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের উদ্দীপিত করতে পারে। এখন রেসপিরেটরি সেন্টার যখন কার্বন ডাইঅক্সাইড উদ্দীপিত করবে তখন পেশেন্ট কী করবে? হাইপার ভেন্টিলেশন দিবে না? তো এখন হাইপার ভেন্টিলেশন যখন দিবে তখন সে অ্যালভিওলি থেকে হাইপার ভেন্টিলেশনের কারণে কার্বন মনোক্সাইড সে বাইরে বের করে দিবে, ঠিক আছে। তো তখন কী হবে? অ্যালভিওলি কার্বন মনোক্সাইড কমে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ আশা করি তোমাদের সবার ভালো লাগছে। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম।